ওয়েট করছি, এখনও কিছু দেখতে পাচ্ছি না। আস্তে আস্তে সবাই জয়েন করো। আমি আজকে একদম অন টাইম চলে এসেছি। এখনও কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। আস্তে আস্তে জয়েনিং দেখাচ্ছে। একটা কমেন্ট দেখতে পেয়েছি, বুলু দাস লিখছে হ্যালো, অরিজিৎ মজুমদার লিখছে হাই শ্রেয়া হ্যালো। আস্তে আস্তে কিছু কিছু জয়েনিং দেখতে পাচ্ছি। সৌভিক আমাদেরকে জয়েন করেছে, সৌভিক লিখছে জয়মা। সৌভিক আই এম রিয়েলি সরি, মানে ওর সাথে আমার টাইমিংটা একদম অ্যাডজাস্ট হচ্ছে না। ও অনেকবার আমাকে ফোন করছে আমার সঙ্গে কথা বলার জন্য, আমিও যখন ওকে ট্রাই করছি তখন ওকে পাচ্ছি না, ও যখন আমাকে ট্রাই করছে তখন মানে ও আমায় পাচ্ছে না। এই করে করে আমাদের মাঝখান থেকে কথাটা হচ্ছে না। তোর কাছ থেকে আমার স্টোরিগুলো নেওয়ার আছে। আই উইল ডেফিনেটলি কল ইউ বাই টুমরো। তো একদম আমি ফর শিওর তোর কাছ থেকে কালকে গল্পগুলো নেব। আচ্ছা, হাই আন্টি, আগের দিন জয়েন করেছিলাম আমি শিনচিনি। হ্যালো শিনচিনি। আচ্ছা, তমালি রয়চৌধুরী লিখছে কেমন আছিস? এই চলে যাচ্ছে, ভালো আছি, তুই কেমন আছিস বল। মিঠু সেন চৌধুরী লিখছে হাই। স্বপ্না পল লিখছে হাই দি ভাই। ওকে, আস্তে আস্তে তোমরা সবাই জয়েন করে নাও। আজকে আমি একটু টায়ার্ড অবভিয়াসলি, কারণ আজকে তোমরা জানো যে আমি ওইখান থেকে ব্যাক করে এসেছি। এতটা এসে আমি পুরো আবার রান্না বান্না কমপ্লিট করে তারপরে ভাবলাম চলো আজকে একটু আড্ডাটা না মারলেই নয়। এক সপ্তাহ আমি ব্রেক নিয়ে নিয়েছি। হ্যাঁ ওকে ঠিক আছে, আমি সবই কালকে আমি ডেফিনেটলি তোকে কল করবো। হ্যাঁ, তো এক সপ্তাহ আমি ব্রেক নিয়েছি। আজকেও যদি আমি না আসি তাহলে তো এবারে আমার মনে হয় বাড়িতে এসে সবাই বাটাম দেবে যে কী হলো দিদি, তুমি আসো, গল্পগুলো বলো। আচ্ছা, পাপিয়া আমাকে কনফার্ম করে দিয়েছে যে অল ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো আস্তে আস্তে আমি স্টার্ট করছি। প্রথমেই বলি যে আজকে আমার ভীষণ ফেভারিট কুট্টু সোনার আজকে বার্থডে। অনুস্মৃতি পান্ডা আমাদের অনেকেরই পরিচিত। আমি অনেকবার ওর মায়ের প্রমোশন করেছি শাড়ি বা ধরো বেড কভার ইত্যাদির। ঋতুপর্ণা আচার্য পান্ডা, তো ঋতুপর্ণার মেয়ে হচ্ছে অনুস্মৃতি, যেটা পুচকিটা আমার বাড়িতে এসেছিল। আমরা প্রচুর খেলা করেছি, প্রচুর চটকেছি ওটাকে। তো আমাকে আজকে ও ইনভাইটও করেছিল, কিন্তু মানে অবভিয়াসলি আমি এতটা ব্যস্ত একটা শিডিউলের মধ্যে ছিলাম কি আজকে আমি যেতে পারিনি। বাট হ্যাপি বার্থডে বেটা। আমি ভীষণ ভীষণ ভালোবাসি এই মিষ্টি কিউটটাকে। মানে এটা যে কি কিউট, দেখলে যে তোমাদের কি চটকাতে ইচ্ছা করবে তুমি বলে বোঝাতে পারবো না। আমি মানে ওকে আমি বার্থডে উইশ করতে করতে মনে হচ্ছে যেন ইম্যাজিনারি চটকাচ্ছি। ওটা এতটাই কিউট। আর ওকে অনেক অনেক শুভকামনা আমাদের প্রত্যেকের পক্ষ থেকে। ভীষণ ভালো থাকো, আরও অনেক অনেক বড় হও, একজন ভীষণ ভালো মানুষ হও, এটুকুনি তোমার জন্য আমি উইশ করবো। অ্যান্ড আবার তুই হয় তোকে হাতের কাছে জবে পাবো আমি ভীষণ ভীষণ চটকাবো। আচ্ছা, অনেকেই ওকে বার্থডে উইশ করছে। সো যদি ঋতুপর্ণা এখানে থাকে তাহলে ঋতুপর্ণা তুমি একটু সবাইকে রিপ্লাই করে দিস যদি পসিবল হয় তো। আর আদারওয়াইজ আমি ঋতুপর্ণার তরফ থেকেও সবাইকে বলে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ ফর উইশিং হার। আচ্ছা, আরও একজনের বার্থডে প্রিয়া, ওরও বার্থডে হচ্ছে টুমরো 29 ওর বার্থডে। তো প্রিয়ার আজকে একটা স্টোরি আছে, যে স্টোরিটা ও বলেছে দিদি আজকে আমার তোমার কাছ থেকে এই একটাই বার্থডে গিফট চাই যে তুমি আমার স্টোরিটা শেয়ার করবে। তো ওটা আমি সেকেন্ড চ্যানেলে করবো, কারণ যেহেতু ও আমাকে ইউটিউবে দেখে। তো আমি প্রিয়ার বার্থডেটা উইশ করে দিচ্ছি, হ্যাপি বার্থডে প্রিয়া। কারণ ও হয়তো এই চ্যানেলটাও ফলো করে, বাট ইউটিউবে যেহেতু ও লাইভ দেখবে তো সেই কারণে আমি ওখানে ওর গল্পটা প্রেজেন্ট করব, যেটা আজকে ওর জন্য আমার তরফ থেকে থাকছে বার্থডে গিফট। আচ্ছা, এরপরে আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে আসছে সরস্বতী পুজো, আসছে ভ্যালেন্টাইন্স ডে, আসছে ইয়েলোর ওপর আমাদের সবার এখন ক্রাশটা বাড়বে। তো আজকে তোমাদেরকে আমি একটা খুব সুন্দর বুটিক পিস দেখাচ্ছি। এটা একটা বুটিকের কুর্তি। এটা আমি হাতে এই জন্য দেখালাম বিকজ এটা আমার গায়েও একদম পারফেক্টলি ফিট হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এটা আমাকে অনন্যা পাল পাঠিয়েছে। এটা ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সুন্দর ম্যাটেরিয়াল, সব থেকে বড় কথা, এবং এটা দেখো ক্রিয়েটিভ ওয়ার্ক করা আছে। এখন তোমরা জানো যে এই গামছা প্রিন্ট শাড়ি বলো বা কুর্তিস বলো, এগুলো এখন একটুখানি ট্রেন্ডি স্টাইলের ওপর রয়েছে। তো এটা একটা ভীষণ সুন্দর, হাতটা এরকম সেই কি বলে এগুলোকে, ওই বলে না আগেকার দিনে ঘটি হাতা নাকি ওই টাইপের হাতটা করা আছে। অ্যান্ড গলাটা রাউন্ড নেক আছে, বাট ডিজাইনটা পুরোটা ওর প্ল্যান করা। তো ও এরকম ক্রিয়েটিভ কুর্তিস বানায়। ঠিক আছে, এটা কিন্তু বুটিক, ওর যেটা আছে সেটা কিন্তু কোনো অনলাইন শপ নয়, ওটা একটা অফলাইন শপও ওর আছে, রূপকথা ওর বুটিকের নাম। ওদের ক্রিয়েটিভ শাড়িও আমার কাছে ও পাঠিয়েছে, তো সেটা আমি পরে ডিসপ্লে করে দেবো বা ওটা পরে দেখাবো। এটাও আমি পরে দেখাবো, ডেফিনেটলি এটা আমি পরে বসবো। বাট
আজকে এত ঠান্ডা ভাই আমি পারছি না। তো যেহেতু খুব নিয়ার বাই তোমাদের সরস্বতী পুজো চলে আসছে, আমি সরস্বতী পুজো উপলক্ষে যে কালেকশনগুলো এসছে আমি দেখিয়ে দিচ্ছি। কারণ ঋতুপর্ণাও যেমন আমাকে পাঠিয়েছে একটা ব্লাউজটা এত সরু স্ট্র্যাপটা, ওটা আমি যতক্ষণ না শীতকাল পেরোবে ততক্ষণ পরতে পারবো না। রিয়েলি সরি ঋতুপর্ণা, আমার পক্ষে সম্ভব না ওটাকে প্রমোশন করা। ওটা আগে ঠান্ডা কমুক, তারপরে আমি পরে প্রমোশন করব। যতগুলো আমার সামার কালেকশন রয়েছে সব আমি আবার একটু ঠান্ডা কেটে যাওয়ার পর প্রমোশন করব। কিন্তু যেহেতু সরস্বতী পুজো চলে আসছে এবং ততদিনে অনেকটাই গরম পড়ে যাবে, আমি কেন এটা দেখালাম, কারণ ইয়েলোর ওপরে ছোট বাচ্চা থেকে স্টার্ট করে, আচ্ছা একটা কথা বলে দিই, ওর কাছে স্মল টু 5XL মানে যে কোনো মাপের জামা ও কিন্তু যেহেতু নিজে ওরা ম্যানুফ্যাকচারার, ও বানিয়ে দিতে পারবে। তুমি যদি এক্সাক্ট সাইজ ওকে বলে দাও, ও কিন্তু নিজে পুরো জিনিসটা সাইজ করে তোমাকে বানিয়ে দেবে। তো ছোট থেকে বলো বড় পর্যন্ত সব সাইজ ওর কাছে অ্যাভেলেবেল থাকবে এবং বিভিন্ন রকমের ক্রিয়েটিভ ওয়ার্কস ওর কাছে অ্যাভেলেবেল আছে। ধরো আমাকে যে শাড়িটা যেমন ওরা পাঠিয়েছে, তো ওটা যেমন মলমলের সাথে বোধহয় ঢাকাইয়ের ব্লেন্ডিং, একটা খুব অদ্ভুত সুন্দর দেখতে হয়েছে, খুব ডিফারেন্ট। আর এদের কাছে যে পিসগুলো থাকবে সেগুলো কিন্তু খুব কমন পিস নয়, যেটা একটা অনেকগুলো সাইজ অ্যাভেলেবেল। তুমি একটা পিস একটা ইউনিক পিস পাবে, এরকম বুটিকে যেটা হয়, তোমরা জানো বুটিক এরকমই হয়। তো ঠিক ওইরকম একটা ব্যাপার যে যেখানে তুমি, আর সব থেকে ভালো ব্যাপার যেটা আমার লেগেছে যে ওর কাছে প্রচুর ভ্যারিয়েশনস পাবে। মানে ওর কাছে কিন্তু রেঞ্জের ভ্যারিয়েশনটা প্রচুর আছে। যেমন ধরো ও আমাকে যতটুকু বলেছে আমি তার মধ্যে থেকেও আবার যতটুকু এখানে পারছি লাইভে বলে দিচ্ছি। লাইক এই ধরনের একটা মানে কুর্তি স্টার্টিং রেঞ্জ ওর কাছে আছে 250 থেকে আপ টু তোমার 500 এর মধ্যে। যত ক্রিয়েটিভ ওয়ার্ক বাড়বে তত তোমার দামটা বাড়বে, তার সাথে যত সাইজটা বাড়বে, মোটামুটি XXL ক্রস করলে তবে গিয়ে সেটা 600-700-তে যায়। আদারওয়াইজ XXL এর মধ্যে থাকলে সেটা কিন্তু 500 এর মধ্যে চলে আসছে। নাও মলমলের যেমন কুর্তি বলো, শাড়ি বলো, এগুলো 400 থেকে 1200 রেঞ্জের মধ্যে ওর কাছে অ্যাভেলেবেল রয়েছে। হ্যান্ডলুম ওর কাছে 350 থেকে 3000 পর্যন্ত রয়েছে। ক্রিয়েটিভের ওপর যে কোনো কুর্তি ওর কাছে মোটামুটি 1500 থেকে 5000 পর্যন্ত রয়েছে। আবার ওয়েস্টার্ন ড্রেসের কালেকশনও ও রাখে, যেটা প্রায় 350 থেকে 800 পর্যন্ত ওর কাছে মানে মোটামুটি রেঞ্জের ভ্যারিয়েশনটা পেয়ে যাওয়া যাচ্ছে। এছাড়াও প্যান্টের কালেকশন লাইক জিন্স, প্লাজো সবকিছু ওর কাছে অ্যাভেলেবেল। তো যারা বুটিক ওয়ার্কস ভালোবাসো, যাদের মনে হয় যে একটু এক্সক্লুসিভ ইউনিক কোনো কালেকশন ট্রাই করবো যেটা আমি পরবো আর কেউ পরবে না। আর কেন এটা আমি বললাম, কারণ সরস্বতী পুজোর দিন আমরা অনেকেই থাকি যারা শাড়ি ইউজ করতে কমফোর্টেবল নই। আমরা অনেকেই চাই যে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করব, বাট শাড়িটা ঠিক ম্যানেজেবল লাগছে না বা সারাটা দিন শাড়িটা পরে থাকতে পারবো না। তো ইন দ্যাট কেস দে ক্যান অলসো গো ফর দিস। মানে এটা এরকমই একটা পারপাস আমার মনে হয় খুব ভালোভাবে সলভ করে দেবে। তো আমার নিজের পার্সোনালি খুব ভালো লেগেছে। আশা করি সরস্বতী পুজোতে অনেকটা ঠান্ডাও কমে যাবে, আমি তারপরে তখন তোমাদেরকে পরেও দেখিয়ে দেবো, কারণ কালারটাও ভীষণ সরস্বতী পুজোর ভাইবসটাকে দিচ্ছে, একদম সুন্দর সেই কাঁচা হলুদের কালারটা আমার, যেটা নিজেরও খুব পার্সোনাল ফেভারিট। সো থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমি একটুখানি অনন্যার নাম্বারটা শেয়ার করে দিচ্ছি, 7604015969, 7604015969। এটা অনন্যা পলের নাম্বার, রূপকথা বুটিকের নাম্বার। তো যারা যারা তোমরা ইন্টারেস্টেড তারা ডেফিনেটলি ওর কাছে পিং করতে পারো, ও তোমাদেরকে ওর সমস্ত কালেকশন দেখিয়ে দেবে। ও আমাকে আরও কিছু সেন্ড করেছিল, মানে ওর কাছে আমি 2 পার্টসও দেখছিলাম, খুব সুন্দর কালেকশন আছে ওর কাছে, ঠিক আছে? সো you can check this out. আচ্ছা, কনগ্রাচুলেশন তোমার নিউ কারের জন্য, গড ব্লেস ইউ অল, থ্যাংক ইউ। তো আরে এইসব কনগ্রাচুলেশনটা রিয়েলি কখন বানবে বলতো? দ্যাট ডে আই উইল বি সো হ্যাপি, যদি কোনোদিন আমার নিজের এবিলিটি তৈরি হলো, আমি যদি নিজে কোনোদিন কার অ্যাফোর্ড করতে পারলাম, কোনো বাবা দাদা বর কারোর টাকায় না, নিজে কিনতে পেরেছি, তো সেদিন আমার মনে হবে ইয়েস আই হ্যাড ডান সামথিং। এই লোকে টাকাতে কি আছে, ওসব কনগ্রাচুলেশন আমার জন্য নয়, এটা বরং শুভেন্দুকে দেওয়া বেটার। এনিওয়েজ থ্যাংক ইউ সো মাচ। যদিও আমাকে আবার অ্যানিভার্সারিতে গিফট করেছে বলে কথা, সো দ্যাটস ওকে। ওকে, এবার আমি গল্পটা স্টার্ট করছি। তো
চলে এসেছি। শ্রেয়াদি, পৌলমী দাস লিখছে, শম্পা মণ্ডল লিখছে হাই। ওকে, সবাই জয়েন করে গেছে মোটামুটি। আচ্ছা, আজকে প্রথম যে গল্পটা দিয়ে শুরু করব সেটা আমার ভীষণ ইউনিক একটা স্টোরি লেগেছে, ভীষণ ডিফারেন্ট একটা স্টোরি লেগেছে। তো এই গল্পটা দিয়ে শুরু করি একটা জিনের গল্প দিয়ে, ঠিক আছে? তারপর আস্তে আস্তে এখানে 4-5টা গল্প শেয়ার করে আমি চলে যাব আমার সেকেন্ড চ্যানেলে। এবার আজকে বলি, আজকে খুব একটা লেন্দি স্টোরি আমি বলবো না, কারণ তোমরা সবাই এটা তো বোঝোই যে লেন্দি স্টোরির জন্য কিন্তু একদম একটা পিস মাইন্ড তোমার প্রিপারেশন লাগে, কারণ স্টেপ বাই স্টেপ আমাকে প্রত্যেকটা একটা জায়গা আমি মিস করে গেলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। তো তার জন্য যে প্রিপারেশনটা নেওয়ার দরকার হয়, তো সেই টাইমটা আমি এই উইকে পাইনি। তো যার জন্য আজকে প্রচুর ক্লাস্টার অফ ছোট গল্প আমি না রাখছি, কারণ ছোট গল্পগুলোর মোটামুটি বেসটা স্টোরি লাইনটা আমার মনে থাকলে সবটা মনে থাকে, তো আমি বলে দিতে পারবো। তো যার জন্য সবকটা স্টোরি খুব ছোট ছোট বাট খুব স্পোকি। লেটস স্টার্ট। তো প্রথম আমি একটা জিনের গল্প দিয়ে শুরু করছি, খুব অদ্ভুত। মানে জিনের তো অনেক রকমের ঘটনা শুনেছি, কিন্তু এই অভিজ্ঞতাটা খুব অদ্ভুত। দেখো, এটা আমাকে পাঠিয়েছে সোহিনী। সোহিনীর এক ফ্রেন্ড আছে স্বয়ংপ্রভা, তো ওর বয়ফ্রেন্ড আজ থেকে প্রায় 7 বছর আগে উনি একটা টিউশন পড়াতে যেতেন। তো উনি যখন ওই টিউশন পড়াতে যেতেন না, একটা বাচ্চা ছেলেকে পড়াতে যেত। তো ছেলেটা বোধহয় ক্লাস 7 or 8। তো ওই বাচ্চাটা মানে প্রত্যেক দিনই ও দেখতো যে মানে খুব শান্ত প্রকৃতির, মানে একটা 7-8-এর বাচ্চা, তার মধ্যে একটা নতুন মানে উদ্যম থাকবে, তার মধ্যে একটা বেশ চাঞ্চল্য থাকবে। ওনা কেমন যেন একটু ভয় 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 থাকে, মানে সবসময় একটু চুপচাপ, বেশি খুব একটা কথা বলে না, এরকম টাইপের বাচ্চাটা ছিল। তো ওকেও প্রথম পড়ানো স্টার্ট করে মাস খানেক, ধরো সপ্তাহে 2 দিন করে পড়াতে যাচ্ছে। তো 8-10 দিনে 2 মাস আর কি বুঝবে। এবার এরকম ভাবে চলছে, দিন কাটছে। সব থেকে অদ্ভুত যেটা ওর এক্সপিরিয়েন্স ছিল, ও বলছে যে আমার যেটা অবাক লাগতো যে আমি এত টিউশন পড়াতে যেতাম, তো আমি দেখতাম যে প্রত্যেকের ক্ষেত্রে কি হয়, একটা ফর্মাল ইন্ট্রোডাকশন সেটা বাবারটার সাথেও হয়, মার সাথেও হয়। এবং আমাদের প্রত্যেকেই আমরা জানি যে টিউশন টিচার অন্তত আমাদের বাবা মাকে রেগুলারলি কনভারসেশন তাদের সাথে না হলেও বাই ফেস অন্তত চেনে। তো ও কিন্তু ওর মাকে কোনোদিন দেখেনি, মানে ওই বাচ্চাটার মাকে কোনোদিনই ওর স্যার দেখেনি। মানে অন্তত যদি কখনো তুমি পড়াতে গেলে, আগেকার দিনে এটা বেশি হতো, এখন নাই কমে গেছে, বাট তাও টিচারকে আমরা কোনো না কোনো দিন তো একটু চা বা একটু ভালো কিছু বাড়িতে হলে লুচি টুচি অফার করেই থাকি। মানে আগেকার দিনে কিন্তু করতো, এখনকার দিনে সেটা অন্তত চায়ে এসে ঠেকলেও সেটা 9 মাসে 6 মাসে একদিন হলেও দেয়। তো ওর 2 মাস 3 মাস হতে যাচ্ছে, ও পড়িয়ে যাচ্ছে। বাচ্চাটার প্রোগ্রেস রিপোর্ট যখন আসছে তখন সেটা খুব ভালো ইমপ্রুভড হয়েছে ও। তো সেটার জন্য ওর বাবা একদিন এলো কথা বলতে, তো ওর বাবা কথা বললো, কিন্তু বাচ্চাটার মাকে না ও কখনো দেখতে পায় না। তো ওর একটা কিউরিওসিটি তৈরি হচ্ছিল। তো একদিন ও বাচ্চাটাকে ডাইরেক্ট জিজ্ঞাসা করে যে তোমার মা কোথায়, তোমার মা নেই, মানে একদম ডাইরেক্ট জিজ্ঞাসা করেছে। তো তখন বলছে না আমার মা তো আছে, মা তো বাড়িতেই থাকে। তো বলছে বাড়িতে থাকে, মা আছে, তাহলে তোমার মাকে তো কখনো দেখি না। খুব খুব অবভিয়াস কোয়েশ্চেন এটা, যে একটা বাচ্চাকে আমি এতদিন ধরে পড়াচ্ছি, তার মার কোনো বাচ্চার ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই, বাচ্চাটা কি পড়ে না পড়ে, বাচ্চা ঠিকমতো হোমওয়ার্ক করছে কিনা, কোনো কোয়ারিজ নেই, বাচ্চার টিচারের সাথে তার কোনো টার্মসই নেই। তো তখন বলছে কি না আসলে না মাম্মা একটু একা থাকতে পছন্দ করে, তো ওই জন্য মা কারোর সাথে কথা বলে না। কিন্তু জানো তো স্যার, আমার মা বাবাকে বলেছে যে তোমাকে যেন একদমই আমরা না ছাড়িয়ে দিই, কারণ তুমি না খুব ভালো, মা এটা বলেছে। তো তখন স্যার বলছে যে তোমার মা কি করে বললেন যে আমি খুব ভালো, তোমার মা তো আমাকে কখনো দেখেনি, তোমার মার সাথে তো আমার কখনো কথাই হয়নি, তো তোমার মা কি করে বললেন যে আমি ভীষণ ভালো? তো তখন বলছে যে না আমার মা সব জানে, আমার মা অনেক কিছু বলতে পারে, তো আমার মা বলেছে যে তুমি ভীষণ ভালো, এবং তোমার কাছে আমি যদি পড়ি আমি আগামী দিনে আরো ভালো রেজাল্ট করব, তো সেই জন্য আমি যেন তোমার কাছেই পড়ি, এটা বাবাকে বলে দিয়েছে। তো যাই হোক, এই একটা কনভারসেশন একদিন ওই বাচ্চাটার সাথে ওর হয়েছিল। এরপরে একদিন দেখছে বাচ্চাটা পড়াতে গেছে অন্য কোনো দিনের তুলনায় খুব বেশি কথা বলছে, খুব উৎফুল্ল দেখাচ্ছে, ওকে ভীষণ একটা লাইভলি বাচ্চা মনে হচ্ছে। তো সেদিনকে ও আবার জিজ্ঞাসা করে ফেলেছে ওকে যে কি ব্যাপার, আজকে দেখছি তুমি ভীষণ খুশি, কি হয়েছে তোমার? তো তখন বলছে যে না আজকে না আমি একটু ফ্রি। বলছে ফ্রি মানে? বলছে না আজকে আমার কোনো ভয় নেই, কেননা আজকে তো মা নেই বাড়িতে। তখন বলছে মা নেই মানে মা কোথায় গেছে? তো মা তখন বলছে যে মা দুর্গাপুরে মামার বাড়ি গেছে।
তখন বললো, ও আচ্ছা মা, তোমার মা দুর্গাপুরে মামার বাড়িতে একা একা গেছেন? বলে হ্যাঁ, আজকে আমি আর বাবা বাড়িতে একা আছি, ওই জন্য আমার একটু ভয় লাগছে না। বলছে তা তুমি মাকে এত ভয় পাও কেন? তুমি অন্য দিন মা থাকলে তোমার গলা দিয়ে আওয়াজ বেরোয় না, একদম কথাই বলো না, আজকে তুমি একদম উৎফুল্লিত হয়ে আনন্দে লাফাচ্ছ, কি ব্যাপার বলো তো? তখন বলছে যে স্যার, একটা কথা আপনাকে যদি আমি বলি আপনি বিশ্বাস করবেন, আপনি দেখালে দেখবেন। তো তখন বলছে কি দেখাবে বলো? তো বলছে আপনি চলুন, আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি, একটা দারুণ জিনিস দেখাবো। তা কি দারুণ জিনিস? ওরও বেশ একটা ইন্টারেস্ট জেগেছে, বাচ্চা ছেলে তখন। তো বলছে চল দেখি কি ব্যাপার। এবার বলছে আপনি পাশের ঘরে আসুন, বাবাও এখন নেই, একটু বেরিয়েছে, তা মাও নেই, আমি আপনাকে আজকে একটা জিনিস দেখাবো বলে পাশের ঘরটায় নিয়ে গেছে। পাশের ঘরটায় নিয়ে গিয়ে ঢুকতেই ও বলছে যে আমার না কেমন গাটা না এরকম কাঁটা দিয়ে উঠলো। আমি দেখছি ঘরটা অসম্ভব ঠান্ডা, মানে বাইরের প্রত্যেকটা ঘরের তুলনায় ওই ঘরটা পার্টিকুলারলি অসম্ভব ঠান্ডা। কে কি লিখছে? খুব সুন্দর লাগছে, ভেরি নাইস, ফ্যান্টাস্টিক লুকিং। না ও আচ্ছা, কেউ কোনো কমেন্টের রিপ্লাই দিচ্ছে, ওকে ফাইন। আসলে কমেন্ট সেকশনটা না হঠাৎ করে আটকে গেছে, দিয়ে অনেকটা ওপরে চলে গেছে। ঠিক আছে। তো এবারে আমি যেটা বলছিলাম যে ও বলছে যে আপনি ভেতরে আসুন। তো এবার যেতেও একটুখানি থতমত লাগছে, তো কোনোভাবে গেছে ভেতরে, গিয়ে দেখছে পুরো দেওয়ালগুলোতে না সিঁদুর লেপে লেপে নানান রকমের যন্ত্র স্থাপন করা। এবার যন্ত্র স্থাপনটা আমি মানে বললাম তাই, মানে যন্ত্র মানে কি, ওই দেখবে তোমার এক এক রকমের এক একটা ছবি, এক এক রকমের এক একটা আঁকা, ঠিক আছে, সেগুলো এক এক ধরনের সাধনার ক্ষেত্রে প্রয়োগ করা হয়, তো সেগুলোকে ওরা বলে যন্ত্র। তো ওই রকম বিভিন্ন রকমের যন্ত্র আঁকা, দেওয়ালে সিঁদুর লেপে 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 লেপে, মানে ওখানে ওই ঘরটার মধ্যে যে নানান রকমের, মানে নেগেটিভই বলবো আমি, পজিটিভ কিনা জানি না, বাট নেগেটিভ জিনিসের যে চর্চা হয়, ও বলছে যে আমি না সেটা পরিষ্কার ওই ভাইবসটা ফিল করতে পারলাম। এবারে আমাকে বলছে ওই আলমারিটার দিকে দেখুন। তা আমি দেখছি একটা খুব ভিন্টেজ মডেলের একটা মানে রয়েছে একটা আলমারি। ও আস্তে আস্তে গেল, কাঠের আলমারি, বেশ সেই নকশা করা আগেকার দিনের মতন, ঠিক আছে। তো সেই আলমারিটাকে ও আস্তে করে খুললো, ঠিক আছে। তারপরে তার ভেতর থেকে একটা সেই তোমার, এটাও সেই তোমার ভিন্টেজ অর্নামেন্টাল মিররসগুলো যেরকম হয় না, ওই রকম খুব সুন্দর মানে শৌখিন একটা মিরর বের করলো। দিয়ে বের করে মিররটা এই যেগুলো ওই হাতে ধরা সিস্টেমের হতো, যে এরকম গোল টাইপের পাশ দিয়ে তোমার পুরোটা ওই যে অর্নামেন্টাল মিররসগুলো যেরকম হয় আর কি, ঠিক আছে, ওই রকম। তো ওই একটা মিরর ওর হাতে দিল, দিয়ে বলছে এই মিররটা ধরে এইবারে কি করলো, একটা বড় পর্দা টাঙানো ছিল ঘরটার মধ্যে। তো ওই বড় পর্দাটার সামনে ওকে নিয়ে গিয়ে দাঁড় করালো, দাঁড় করিয়ে বলল আমি পর্দাটা সরিয়ে দিচ্ছি, আমি পর্দাটা সরিয়ে দিচ্ছি, আপনি এই আয়নাটাকে এইভাবে ওই বড় আয়নাটার দিকে রেখে ওই বড় আয়নার মধ্যে দিয়ে আপনি ওই ছোট আয়নাটার দিকে তাকাবেন। মানে ছোট আয়নাটা যেদিকে রয়েছে ফেস করা, সেই আয়নাটাকে ঘুরিয়ে দিয়ে বড় আয়নাটার মুখোমুখি দাঁড় করাতে হবে, দিয়ে তার মধ্যে যে রিফ্লেকশনটা পড়ছে সেখানে চোখ রাখতে হবে। মানে ছোট আয়নাটা এরকম ডাইরেক্ট দেখলে হবে না, আয়নাটা ওই ঘুরিয়ে তার মধ্যে ওই গোলটার দিকে তাকাতে হবে ওই বড় আয়নাটা দিয়ে, ঠিক আছে। এই হচ্ছে প্রসিডিওরটা। তো বলছে আপনি ওই দিকে আয়নাটাকে ঘুরিয়ে এক দৃষ্টে ওই ভেতরের ওই বড় আয়নাটার মধ্যে ওই ছোট গোল আয়নাটাকে দেখতে থাকুন। এবার দেখছে, বলছে বেশ কিছুক্ষণ আমি দেখছি বলতে তাও 1 মিনিট মতন হয়ে গেছে। তো আমার একটু বিরক্ত লাগছে, আর ও না আমাকে নড়তে দিচ্ছে না, ও আমাকে সমানে বলছে স্যার দেখুন না, মাথা নাড়াবেন না। তো বারবার বলছে তো কিছু নেই, তো কিছু তো দেখতে পাচ্ছি না আমি। বলছে আপনি একটু স্থির হন না, আপনি 2 মিনিট আমার জন্য একটু অপেক্ষা করুন, আপনাকে একটা জিনিস দেখাবো। তারপর বলছে কিছুক্ষণ পর হঠাৎ করে দেখছে যে একটা না ধোঁয়াটে মতো জিনিস, একটা ধোঁয়া মতো, ঠিক মানে ওই বড় আয়নাটার মধ্যে যেখানে গোল আয়নাটার রিফ্লেকশনটা হয়েছে ওর পেছন দিকে, ওর পেছনে যে এন্ট্রান্সের দরজাটা, আর ওই বড় আয়নাটা ছিল হচ্ছে একদম এন্ট্রান্সের দরজাটার সামনাসামনি মুখোমুখি লাগানো। তো ওই পেছনের দরজাটার কোণে ওইখানের ওই পর্দাটার কাছে
একটা কিছু দাঁড়িয়ে আছে, প্রথমটাও কি বুঝতে পারেনি, যত আস্তে 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 ভিউটা ক্লিয়ার হচ্ছে তত বুঝতে পারলো একটা মানে ভীষণ শীর্ণকায় লিকলিকে একটা চেহারা, এমন লিকলিকে মানে সে কঙ্কাল সারের থেকেও যদি আরো তাকে যদি কেটে হাফ করে দেওয়া যায় এরকম, মানে সে একটু একটা দেশলাই কাঠির মতন যদি লিকলিকে টাইপের একটা জিনিস হয়, ওই তালপাতা সেপাইয়ের মতন একটা ব্যাপার, আর তার এখান থেকে এরকম একটা লম্বা মতো এরকম টিকি টিকি টাইপের হয়ে একটা লম্বা চুল নেমে এসেছে। মানে কি বিভৎস ভিউটা চিন্তা করো, যে একটা ওরকম দেশলাই কাঠি তালপাতা সেপাইয়ের মতন একটা লিকলিকে লিকলিকে চেহারা, তার মাথার এইখান থেকে একটা ওরকম উঁচু হয়ে একটা টিকি নেমে এসেছে, যেটা লম্বা একটা টিকি, এবং সেটা খুব লম্বা হয়ে নিচের দিকে নেমে গেছে, তবে নিচের দিকটা আর কিছুই নেই, সেইখানটা হচ্ছে পুরোটাই তোমার এরকম ধোঁয়া 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 মতো, আর সেই জিনিসটা এরকম ভাবে ওর দিকে তাকিয়ে বাস দাঁড়িয়ে আছে। মানে প্রথম ফিচারটা হচ্ছে দাঁড়িয়ে আছে। তো পাশ থেকে ওকেও দেখার পর ও তো ওখানে থতর করে কাঁপছে, ও বলছে এটা কি, তখন পাশ থেকে ওই বাচ্চাটা কোয়েশ্চেন করছে, বলছে কি করছে, দাঁড়িয়ে আছে না বসে আছে? তো বললো যে আমি তারপর দেখলাম যে বাচ্চাটাই কোয়েশ্চেনটা করলো না যে দাঁড়িয়ে আছে না বসে আছে, সঙ্গে সঙ্গে ওই যে জিনিসটা ছিল ওই জিনিসটা মানে ধরো ওর নিচের পোর্শনটা তো নেই, সেটা না এরকম হাওয়ায় যদি ভেসে যায়, ভেসে গিয়ে যদি এরকম করে বসে তাহলে ওরকম হয়ে গেল, মানে এরকম সামনের যে পোর্শনটুকু ওর আছে সেই সামনের পোর্শনটুকু এরকম ভাবে বসলো, মানে বোঝা গেল জিনিসটা বসলো, আর বাকি নিচের পোর্শনটা এরকম পেছনের দিকে এরকম ফ্লোট করছে, মানে যেটা এরকম নিচের দিকে ফ্লোট করছিল সেই জিনিসটা এবার পেছনের দিকে হাওয়ার মধ্যে ফ্লোট করে যাচ্ছে, মানে একটা শায়িত অবস্থাতে চলে এলো, মানে ওটা বসার পশ্চার আর কি যদি আমি ধরে নিই। তো ওই তখনও বলছে যে দাঁড়িয়ে ছিল, এই তো বসলো মনে হয়, তো বলছে যে দেখলেন তো বলছে এটা কে, এটা কি, বলছে আমি তখনও মানে কি করব বুঝতে পারছি না, ওই আমার ভরসা, আমি ওকে সাহস করে তখন জিজ্ঞাসা করছি ওটা কি। হ্যাঁ, তো তখন বলছে যে এটা আমার মা না আমার বাড়িতে আমাদের প্রোটেকশনের জন্য ছেড়ে যায়, আমার মা যখন এই বাড়িতে থাকে না তখন আমাদের জন্য ওকে রেখে দিয়ে যায়, ও জানেন তো স্যার আমার সাথে স্কুলে যায়, ও আমার সাথে সব জায়গায় যায়, খেলতে যায়, ও আমার প্রোটেকশনের জন্য, ও সব সময় আমার সাথে থাকে, মা ওকে আমার সঙ্গে সব সময় রেখে দিয়েছে। তো তখন তো শুনে মানে মনে হচ্ছে যে মাটিটা সরে গেছে পায়ের তলা থেকে, বলছে মানে তুমি এসব বিশ্বাস করো, বলছে আপনি এবার বিশ্বাস করতে পারছেন না, আপনি দেখতে পাচ্ছেন না? তো তারপরেই বললো যে আর বেশিক্ষণ নয়, জিনিসটা হয়তো খুব বেশিক্ষণ হলে ও মিনিট খানেক মানে 30 সেকেন্ডস ওই রকম দাঁড়িয়ে 30 সেকেন্ডস মতো ওরকম বসে ও জিনিসটাকে দেখলো, দেখার পরেই ছেলেটা ওর হাত থেকে আস্তে করে মানে মিররটা কেড়ে নিল, কেড়ে নিয়ে বললো যে মানে ভিউটা চলে গেল। এবার ও যখন খালি চোখে পেছনের দিকে তাকালো তখন কিন্তু দেখলো কিচ্ছু নেই, ওখানটা পুরো শূন্য, ঠিক আছে, তখন কিন্তু আর কিচ্ছু দেখতে পায়নি, কিন্তু যখন ওই মিররের ভেতরের মিররটা দিয়ে দেখছিল তখন কিন্তু ও দেখতে পাচ্ছিল যে ওখানটাতে কেউ দাঁড়িয়ে রয়েছে। দিয়ে ও আবার ওই ছোট মিররটাকে নিয়ে গিয়ে ওই আলমারিটায়, কাঠের আলমারিটায় ঢুকিয়ে ভালো করে লক টক করে দিল, দিয়ে তারপরে এবার স্যারকে বললো যে আমার মা সারাটা দিন জানেন তো মানে কি চর্চা করে ওরাও এক্স্যাক্টলি জানে না, মানে জিন যে শুধু চর্চা করে তা কিন্তু নয়, ওর মা কিন্তু নানান রকমের নানান ধরনের তন্ত্রচর্চার সাথে হয়তো জড়িত আছে। মানে ও বলছে আমি ঘরটার ভেতর ঢুকে আমার রীতিমতো হাত পা কাঁপছে, প্রত্যেকটা দেওয়ালে সিঁদুর লেপা লেপা, মানে কত রকম যে সাধনা উনি করেন না কি করেন ভগবান জানে, মানে সেই সিঁদুরের দাগ দিয়ে দিয়ে নানান রকমের যন্ত্র আঁকা, সে একটা অদ্ভুত পরিস্থিতি। আর বলছে ঘরটার ভেতর তুমি ঢুকবে না তো প্রথম ঢুকেই তোমার ঠান্ডা লাগবে, মানে বাইরের দিকটা গরম, এত গরম মানুষ থাকতে পারছে না, যে মুহূর্তে তুমি ঢুকে গেলে ভেতরে সেই মুহূর্তে তোমার মনে হবে কনকন কনকন করছে গাটা, ওই গরমের মধ্যে পুরো এসি চালানো মনে হচ্ছে পুরো ঘরটার মধ্যে, চিল্ড এসি। তো এবার যাই হোক, তারপরে ও বললো যে আমি না আর বেশি দিন সাহস পাইনি ওই বাড়িতে পড়াতে যাওয়ার, কারণ আমি জানতাম না তখন একরকম ঠিক ছিল, বাট আমার জবে থেকে আমি ওটা জানতে পারলাম, এবং ওই ছেলেটি ওই যে বারবার বলতো না আমাকে যে মানে সেদিন বলেছিল আর কি যে ও যখন যেখানে থাকে ওই জিনিসটা নাকি ওর সাথে থাকে, ওর মা ওটাকে ওর সাথে বেঁধে দিয়েছে ওর প্রোটেকশনের জন্য।
অর্থাৎ তার মানে এটাই দাঁড়াচ্ছে যে ও বলছে আমি যখন পড়াচ্ছি আমার শুধু মনে হচ্ছে, তাহলে কি ওর পেছনে ও বসে আছে, এদিকে আছে না এদিকে আছে, কি করছে, হ্যাঁ মানে এরকম একটা ব্যাপার, বসে আছে না শুয়ে আছে, মানে কি করছে ওর মাথাতে, বলে আমি আর পড়াবো কি, আমার মাথায় কন্টিনিউ তখন ওটাই ঘুরে যাচ্ছে। আমি ভাবছি এই রে, এ আমার পেছনে আসেনি তো, আমাকে কিছু করে দেবে না তো। এবার এইরকম একটা অ্যাংজাইটি নিয়ে কি একটা বাচ্চাকে পড়ানো যায় না, সেটা ঠিক মতো পড়ানো হয়? তো ও বললো যে আমি আর ওই জন্য কন্টিনিউ করিনি। মানে সে যখন আমি বলেছি আমি আর পড়াবো না, রীতিমতো তো কান্নাকাটি বাচ্চাটা, যে না দাদা তুমি আমাকে ছাড়বে না। আর এদিকে ওর বাড়ির লোকও মানে একদম ওর ব্যাপারে এতটাই স্ট্রিক্ট যে না তোমাকে পড়াতে হবে না, তুমি ছাড়তে পারবে না। কিন্তু ও বলে নমস্কার, আমি আর পড়াবো না, মানে আমি ওই বাড়িতে পড়াবো না, অসম্ভব ব্যাপার, আমার দ্বারা ওইখানে আর পড়ানো হবে না। যদিও দাদা প্রচন্ড সাহসী, উনি এগুলো একদম বিশ্বাস করতেন না, কিন্তু বলছেন আমি নিজের চোখকে কি করে অবিশ্বাস করব, এটা কি এতটা মানে ম্যাজিক করে একটা ক্লাস 8-এর বাচ্চা আমাকে দেখাতে পারে, নিশ্চয়ই কিছু তো আছে ওই ঘরটার মধ্যে, বা কিছু তো আমি নিজে ফিল করলাম, আমি নিজের চোখে দেখলাম একটা জিনিসকে, সেটাকে এখন অ্যাকসেপ্ট কি করে না করব। তো এই একটা ইনসিডেন্ট ওনার সাথে ঘটেছিল। আর একটা ইনসিডেন্ট যেটা তখন স্বয়ংপ্রভাও ছিল, সেই একটা ইনসিডেন্ট বলি। সেটা হচ্ছে যে ওই দাদাটার অ্যাকচুয়ালি এখন একজন জিম ইনস্ট্রাক্টর উনি, তো উনি সার্টিফাইড জিম ইনস্ট্রাক্টর এবং ওনার একটা নিজের এস্টাবলিশ বড় জিম আছে। তো ওই জিমে দুজন মানে মোহামেডান ভদ্র মহিলা ওরা জিম করতে আসতো প্রত্যেক দিন। ওরা দুই বোন, তাদের মধ্যে একজন আনম্যারিড আর একজন হচ্ছেন বড় দিদি, যে সে ম্যারিড ছিল বাট তারপর কোনো কারণে তার ডিভোর্স হয়ে যায় এবং একটা বাচ্চা ছেলে আছে। তো ওই বাড়িটাতে ওদের বাবা নেই, মা আছে, ওর মা, ওই দুই বোন আর ওই বাচ্চাটা থাকে, মানে ওই বড় দিদির যে বাচ্চাটা, ওই বাচ্চাটাও থাকে ওদের সাথে। তো ওই একটা মানে বাড়ি আছে, যে বাড়িটার লোকেশনটা ওরা শুনে বুঝতে পেরেছিল যে স্বয়ংপ্রভার মামার বাড়ি যেখানে, ওই মামার বাড়ির কাছাকাছি কোনো একটা বাড়ি, ঠিক আছে। তো স্বয়ংপ্রভা বলে যে আমার মামার বাড়ির ওখানে একটা রিউমার ছিল। কিরকম রিউমার দেখো, বলে আমি যখন ছোটবেলা থেকে যেতাম, আমি কোনোদিন বাড়িটা দেখিনি, মানে ওইভাবে কখনো কেউ আমাকে পয়েন্ট করে দেখায়নি যে এখানে এই বাড়িটা, বাট আমরা যখন যেতাম খুব রেয়ারলি মামার বাড়ি যাওয়া হতো, যখন যেতাম কানাঘুষো গল্প শুনতাম যে ওদের পাড়ায় বা ওদের কাছাকাছি কোনো একটা অলিগলির মধ্যে কোথাও একটা বাড়ি আছে, যে বাড়িটাতে নাকি প্রচন্ড রাত্রিবেলা ঢিল পড়ে, ঠিক আছে। তো এই একটা ঘটনা ও বরাবর বলছে, আমি অনেক ছোট থেকে কিন্তু এই জিনিসটা শুনে এসেছি। তো যাই হোক, এবার এই যে ভদ্রমহিলা দুজন, এরা একদিন এদের দুজনকে ইনভাইট করে, বলে যে আপনারা আমাদের বাড়িতে আসবেন, আমরা কিছু মানে ওই খাবারের ইন্তজাম করবো, কারণ কি বোধহয় সম্ভবত কিছু একটা ফেস্টিভ্যাল ছিল ওদের মুসলিমসের। যাই হোক, তো এবার ও আর স্বয়ংপ্রভা মানে ওর বয়ফ্রেন্ড আর ওরা দুজন মিলে গেছে। তো গেছে, প্রথমে গিয়ে খাওয়া দাওয়ার খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে, খাওয়া দাওয়া করিয়েছে, খুব ভালো করে ওদেরকে আতিথেয়তা করেছে। এবার ওদের যে ওর সাথে যে ছোট বাচ্চাটা, ওরা না একটা মানে ভাইবস ফিল করছে যে বাচ্চাটা মানে খেলছে ঠিকই, কিন্তু বাচ্চাটা মনে হচ্ছে কারো সঙ্গে যেন খেলছে। তো বারবার স্বয়ংপ্রভা বলছে আমারও এই ফিলিংসটা আসছে যে বাচ্চাটা খেলছে তো ঠিক আছে, কিন্তু বাচ্চাটা না কারোর সাথে খেলছে। মানে হয় না, একটা বাচ্চা নিজের মতো নিজে খেললে একটা বল নিয়ে এরকম খেলবে, এবার সামনে কেউ থাকলে তার দিকে খিলখিল করে হেসে মানে ছুঁড়ে দিল বলটাকে জোরে, কিংবা হয়তো তার দিকে দৌড়ে ধেয়ে গেল, মানে হয়তো খুব একটা কথা বলছে না তার সাথে, কিন্তু বাচ্চাটা কারোর সাথে খেলছে। তার অ্যাক্টিভিটিস গুলো মনে হচ্ছে দেখে যে ও একা নয়, ও কারোর একটা সাথে পেয়ারিং করে খেলছে যে কোনো খেলা। তো ওদের একটু অড লাগছিল এই ব্যাপারটা। তো খাওয়া দাওয়া মিটে যাওয়ার পর ওদেরকে সবাই মিলে, ওরা 3 তলাতে ওদের একটা ছোট্ট রুম আছে, ওই রুমটা ওরা আড্ডা মারার জন্যই রেখেছে, মানে এইরকম কোনো ফ্রেন্ডস এলে ওরা সবাই মিলে একসঙ্গে ওখানে মানে বসে আড্ডা টাড্ডা মারে। আর ছাদের ওপরে একদম খোলা রুমটা, তো বেশ ভালো, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, সামনে খোলা ছাদটা রয়েছে, প্রচুর হাওয়া দিচ্ছে, খুব সুন্দর মানে পুরো ব্যাপারটা। তো ওপরে ওদেরকে নিয়ে গেছে, দিয়ে বলেছে চলো আমরা এখানে আড্ডা ফাড্ডা মারি। তো কথা বলতে বলতে হঠাৎ করে ওরা বুঝতে পারছে, মানে নিচের ফ্লোরগুলো থেকে, 3 তলাটায় না, মানে 1 তলা 2 তলা থেকে না, মানে একটা অদ্ভুত রকম টাকাটাক টাকাটাক, কখনো কখনো মানে কিছু ধুম করে পড়ে গেল, কিছু যেন গড়গড় করে গড়িয়ে গেল, এরকম নানান রকমের আওয়াজ আসছে, নানান রকমের অ্যাক্টিভিটিস হচ্ছে। তো ওরা না বারবার দুজনের মুখ চাওয়াচাই করছে, দেখছে ওদের কিন্তু কোনো ভ্রুক্ষেপও নেই, মানে ওরা যে একটা আওয়াজ হচ্ছে সেটার ফিলিংসটাই অ্যাজ এফ ওদের নেই, ঠিক আছে। ওরা ওদের মতো নিজেরা একদম সাবলীলভাবে গল্প করে যাচ্ছে, যেমন নর্মাল রিদমে কথা বলছিল সেটাই বলে যাচ্ছে, কিন্তু ওরা বারবার ইন্টারাপ্টেড হচ্ছে। ওদের বারবার মনে হচ্ছে কোথাও কিছু নেই, হঠাৎ কিছু একটা গড়িয়ে চলে গেল যেন মনে হচ্ছে, কেউ যেন মনে হচ্ছে চেয়ারটাকে ক্যাচ করে টানলো, বা কেউ ধরো মনে হচ্ছে যে হঠাৎ দুম করে কিছু ফেললো, মানে কিছু না কিছু একটা চলছে বাড়িটার মধ্যে, একটা ডিস্টারবেন্স মতন।
তো লাস্টে না ওরা রেসিস্ট করতে না পেরে ওদের দুজনকে জিজ্ঞাসাই করে ফেলেছে যে আচ্ছা একটুখানি ব্যাপারটা কি বলবে, তোমাদের বাড়িতে তো আওয়াজ হচ্ছে কেন। এখন বাচ্চাটার যা বয়স, ও তো খুব ছোট, ও তো এত বদমাইশি করতে পারবে না। আর বাচ্চাটা যে সবসময় নিচে আছে তা না, মাঝে মাঝে যেহেতু দিদা আছে ওইখানে তো যাচ্ছে একটু নিচে মাঝে মাঝে যাচ্ছিল, বাট তারপরে ম্যাক্সিমাম টাইমটাই ওদের কাছে আছে। বাচ্চাটা যখন ওদের কাছে আছে তখন ও নিচে ওরকম আওয়াজ হচ্ছে, আর নিচে যে দিদা আছে তো ওই দিদারও পক্ষে এত সম্ভব না। আর উনি এরকম হঠাৎ হঠাৎ জিনিসপত্র ফেলবেন, গড়াবেন, নাড়াবেন, চাড়াবেন কেন করবেন একটা বাড়ির মধ্যে, সেটাও তো নর্মাল না। তো তখন বলছে যে মাসিমার কি কোনো সমস্যা হচ্ছে, যদি কিছু টানার এদিক ওদিক করার থাকে তো আমরাও হেল্প করতে পারি, আমরা তো বসে আছি, চলো না, মাসিমা বোধহয় নিচে একা একা কিছু করতে পারছে না। তো তখন ওই দুই বোন বলছে যে আপনাদেরকে একটা কথা বলবো, ভয় পাবেন না তো। তো তখন বলছে যে না ভয় পাবো না, কেন, কি কথা। বলছে না না ওটা মা কিছু করছে না, মা মার মতো মার ঘরে বসে টিভি দেখছে। তো বলছে তাহলে এই নিচে এত আওয়াজ হচ্ছে কেন। তো বলছে আসলে নিচে আওয়াজ হচ্ছে আমাদের বাড়িতে না আরেকজন থাকে। তো বলছে আরেকজন থাকে মানে কে থাকে। তো বলছে আপনারা যে উঠলেন গ্রাউন্ড ফ্লোরটা দিয়ে ওঠার সময় ওরা দেখেছিল যে কিচেনের পাশে একটা রুম কিন্তু ওদের দরজা বন্ধ করা। তো বলছে ওই যে স্টোর রুমটা, ওই স্টোর রুমটা কিন্তু জানলাটা খোলা, তো ওই স্টোর রুমটার মধ্যে নাকি একজন থাকে। তো বলছে কে থাকে। বলছে সম্ভবত ওই স্টোর রুমটার মধ্যে মানে একটা কোনো বাচ্চার সোল থাকে। বলছে মানে। বলছে হ্যাঁ, আমরা যখন প্রথম এই বাড়িটা অ্যাকচুয়ালি অনেকদিন ধরে পড়েছিল, তারপরে ওরা বাড়িটা কিনে যখন আসে ওখানে থাকতে শুরু করে, প্রথম কি হলো না, একদিন কি হয়েছে, ওর মাসি হচ্ছে সম্পর্কে বাচ্চাটার, মানে ওর দিদির ছেলে, তো মাসি হচ্ছে না ওর বোনটা। তো ওর বোন একদিন বাচ্চাটাকে নিয়ে দোতলার রুমে একটা রুমে বসে বসে ম্যাগি খাওয়াচ্ছিল। খাওয়াতে খাওয়াতে হঠাৎ করে বাচ্চাটা বলছে কিরে তুই খাবি, তুই খাবি, মানে অ্যাজ এ পাশে কেউ আছে, একটা বাচ্চা হয় না একটু শেয়ারিং কাইন্ডের হলে সে কি করবে, পাশের বাচ্চাটাকে অফার করবে, তো ওরকম তুই খাবি, তুই নিবি, তুই খাবি। তো তারপরে মাসিকে মাম্মাম বলে, তো বলছে মাম্মাম মাম্মাম ওকে দাও, ওকে খাওয়াও, ওকে খাওয়াও। তো না থতমত খেয়ে বলছে কাকে খাওয়াবো, বলে আর বেশি কথা না বাড়িয়ে ওকে কোলে করে নিচে নিয়ে চলে এসেছে। তারপরে নাকি ওরা তখন বলছে যে এবার শুরু হলো যেটা উৎপাত, যে এই বাড়িটাতে প্রচন্ড রাত্রেবেলা মানে এত ঢিল পড়ে যে ওই আওয়াজ আমরা ঘুমোতে পারি না, প্রচন্ড ঢিল পড়ার আওয়াজ হতো। তো তখন স্বয়ংপ্রভা বলছে ওর বয়ফ্রেন্ডকে, মানে ও রিলেট করতে পারলো যে ওর মানে মামার বাড়িতে কিন্তু ও ছোটবেলা থেকে এই কথাটা কোথাও শুনেছে যে এই পাড়াতে বা এই চত্বরে কোনো একটা বাড়ি আছে যে বাড়িটাতে কিনা মানে এইরকম প্রচন্ড ঢিল পড়ে, ঠিক আছে। এবং এটা নিয়ে পাড়ার বেশ অনেকের মধ্যেই বেশ একটা চাঞ্চল্য আছে, সবাই এই রাস্তা মারাতে একটু ভয় পায়, কিন্তু ও যে এটাই এই বাড়িটার কথাই বলছিল সেই বাড়িটাও বুঝতে পারেনি। আচ্ছা যাই হোক, তো তখন ওর বয়ফ্রেন্ডকে বলছে আরে আমি কিন্তু এটার ব্যাপারে একটা শুনেছি এই কথাটা, মানে এই চত্বরে এরকম একটা বাড়ি আছে। তখন ও বলছে হ্যাঁ ওটা আপনি যদি শুনে থাকেন না ওটা আমাদের বাড়ির কথাই শুনেছেন, এই বাড়িটায় অসম্ভব ঢিল পড়ে রাত্রে, এত ঢিল পড়ে মানে ঢিলের আওয়াজে পাড়া প্রতিবেশী পর্যন্ত বিরক্ত হয়ে যায়। আচ্ছা সেটা গেল। দ্বিতীয়ত হচ্ছে সারাক্ষণ বাড়িটার মধ্যে কিছু না কিছু চলতে থাকে, লাইক কোথাও মনে হচ্ছে টেবিল নড়াচ্ছে, কোথাও মনে হচ্ছে গ্লাসটা পড়ে গেল, টাং 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 করে একটা আওয়াজ হলো জোরে, কোথাও কেউ কিছু গড় করছে, ইত্যাদি ইত্যাদি। আর একটা ব্যাপার, ওই বাড়িতে নাকি যত সমবয়স্ক বাচ্চা আসতো, প্রথম ওরা এটা নোটিস করে যে যত ওই বাচ্চাটা সমবয়স্ক বাচ্চা আসতো প্রত্যেকে কিন্তু সামহাউ ইনজিওর্ড হতো, হয় সিঁড়ি দিয়ে পড়ে গেছে, না হলে কোনোভাবে পা মানে মোচকে গেছে, কিছু না কিছু একটা ঘটেছে। বাট ফরচুনেটলি এই স্পেসিফিক্যালি এই বাচ্চাটার সাথে কিন্তু কখনো কোনো খারাপ হয়নি, উল্টে এই বাচ্চাটা মাঝে মাঝে কাউকে দেখতে পায় এবং কোনো একটা ছোট বাচ্চাকে দেখতে পায়, ও যেটা এখনো আদো ভাবে বলতে পারে যে একটা কোনো বাচ্চাকেও দেখতে পায় যার সাথে ও খেলা করে, ঠিক আছে। আরেকদিন একটা ঘটনা ঘটে, মানে এই সবগুলো ধারাবাহিকভাবে মানে ওরা বাড়িতে প্রথম ঢোকার পরেই মানে ঘটতো আর কি, সেগুলোই ও পরপর বলছে সিরিজ করে। তারপরে নাকি আরেকদিন কি হয়েছে, সপ্তাহ 2-3 মাথায়, সেদিন ওরা বাড়িতে কেউ ছিল না, ওরা 4 জনেই বাড়ি থেকে মানে বাচ্চাটাকে নিয়ে বড় 3 জন সবাই মিলে বেরিয়েছিল। আর সেই সময় কোনো একজন কারোর বাড়িতে আসার কথা ছিল, ঠিক প্রতিবেশী নয়, ওদের প্রতিবেশী হলে তো পাড়ার মধ্যে হতো, কোনো দূর সম্পর্কের রিলেটিভ হবে বা কেউ, ঠিক আছে, মানে তার মানে সেই সময়তেই আসার কথা ছিল না, বাট বলেছিল যে একদিন নতুন বাড়ি করেছো আমি আসবো তোমাদের বাড়িতে দেখতে। তো অ্যাড্রেস নিয়ে নিয়েছিল, সে এবার বোধহয় হুট করে এসে উপস্থিত।
এইবার সে কলিং বেল টিপেছে, বাইরে থেকে দেখছে লক করা, কিন্তু অনেক সময় হয় কি আমরা কিন্তু অনেক গেটেই বাইরে দিয়ে এমনভাবে লক করা থাকে যেটা ভেতরে লোক থাকলেও বোঝা যায় না। তো ওরকমই কোনো একটা ভাবে উনি বুঝতে পারেননি যে ভেতরে আদৌ কেউ আছে কি নেই, এবং ভেতরে ওপরে দোতলাতে দেখছে আলো জ্বলছে। তো আলো জ্বলছে দেখে তো উনি বলছেন যে আমি আর মানে চলে না গিয়ে উনি কি করেছেন, উনি নক করেছেন দরজাটা, এবার কলিং বেল টিপেছেন। কলিং বেল টেপাতে ওই দোতলার যে ঘরটাতে আলো জ্বলছিল সেখান থেকে কেউ জানলাটা খুলে বলছে বাড়িতে কেউ নেই, তো এখন দরজা খোলা যাবে না। একদম পরিষ্কার ভাবে বলছে যে বাড়িতে কেউ নেই, এখন আমরা দরজা খুলতে পারবো না, এখন সরি আমরা না মানে এখন আমি দরজা খুলতে পারবো না, বাড়িতে কেউ নেই। এইবার ভদ্রমহিলা বলছেন, ভাবছেন যে কি হলো ব্যাপারটা, বাড়িতে কেউ নেই, আবার ভেতর থেকে সেটাই উত্তর দিচ্ছে বাড়িতে কেউ নেই, এ আবার কি কথা বলে উনি একটু অফেন্ডেড হয়েছেন যে আমাকে কি মানে ইনসাল্ট করছে। ওকে তো বলেইছিলাম যে আমাকে নতুন বাড়ির অ্যাড্রেসটা দিয়ে রাখতে, আমি চলতি পথে কোনোদিন একটু দেখা করে নেবো ওদের সাথে, তা বাড়িতে ঢুকতে দেবে না আলাদা কথা, তা বলে এরকম ভাবে অসভ্যতা করছে কেন। তো উনি তখন কি করেছেন, ওই যে দুই বোনের মধ্যে বোধহয় বড় যে দিদি তাকে ফোন করেছেন, ফোন করে বলছে যে আমি এরকম তোদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, কেউ তো আছিস তোরা ভেতরে, না হলে ওপরে আলো জ্বলছে কি করে, এবং বাচ্চাকে তো কেউ অত ছোট বাচ্চাকে ডেফিনেটলি তোরা বাড়িতে কেউ একা ছেড়ে যাবি না, মানে উনি জানেন ওদেরকে যে ওরা অত ছোট বাচ্চাকে একা ছেড়ে যাওয়ার মানুষ নয়, ডেফিনেটলি বাড়ির ভেতর কেউ আছে। তো বলছে তোদের বাচ্চাটা মনে হয় ওপরে একা আছে, একটা বাচ্চা সরে কেউ একটা এরকম করে, তবে খুব আদো আদো নয়, পরিষ্কার ভাবে বললো যে বাড়িতে তো এখন কেউ নেই, দরজা খুলতে পারবো না, মানে এটা কি রকম অসভ্যতা। তখন ওই দিদিটা বলছে কি এটা কি করে পসিবল, আমরা তো সত্যিই বাড়িতে কেউ নেই গো, আমরা তো চারজনেই বাইরে চলে এসেছি। তখন ভদ্রমহিলা বলছে মানেটা কি, তখন বলছে তুমি একটা কাজ করো, তুমি মোড়ের মাথায় এসে দাঁড়াও, আমরা ফিরছি। তো উনি মোড়ের মাথায় এসে দাঁড়ালেন, তা ওদের সাথে মিট করে উনি না ওদের চারজনকে দেখে তখনই ওনার মানে হয়ে গেছে, উনি বলছে আর আমি নেই এর মধ্যে, তাহলে দরজাটা কে মানে ওই ওপরে জানলা খুলে কে উত্তর দিল, বলে তাও ওনাকে কনভিন্স করানোর জন্য যে আমরা কেউ ইনসাল্ট করব বলে বা অন্য কোনো ভাবে তোমাকে অপমান করার উদ্দেশ্যে এই কাজটা কেউ করিনি, চলো তোমাকে দেখিয়ে দিচ্ছি। তো ওরা জোর করে ওনাকে নিয়ে আসে, নিয়ে এসে দরজা খুলে ঢোকায়, ঢুকে ওরা ছাপ্পা চড় পুরোটা বাড়িটা ঘুরিয়ে মানে খোঁজায়, তো দেখে সত্যি কেউ নেই। দোতলার ঘরের আলোটা জ্বলছিল, এবার সেটা হয়তো হতে পারে মিস্টেকিংলি কেউ একটা জেলে চলে গেছে, লাইটটা নেভাতে ভুলে গেছে, বা হয়তো ইন্টেনশনালি একটা লাইট অনেকে আমরা জেলেই বেরোই ঘর থেকে, তো কিছু একটা হতেও পারে ভুলবশত, কিন্তু ভেতর থেকে ওই উত্তরটা কে দিল যে বাড়িতে কেউ নেই, আমি এখন দরজা খুলতে পারবো না, এটা কি করে পসিবল। তো ওই ভদ্রমহিলা ওই দৃশ্য দেখার পর বললো নমস্কার ঘাট হয়েছে, আমি আর তোমাদের বাড়িতে কোনোদিন আসবো না বলে উনি তো পোপাই দৌড়। ঠিক আছে, তো এই ঘটনাগুলো যখন ঘটছে তো তখন বাধ্য হয়ে ওরা ওদের একজন মৌলবীর সাথে যোগাযোগ করেন এবং মৌলবী আসেন। তো উনি এসে বলেছিলেন যে দেখো এই বাড়িটা আমি কিছু করতে পারবো না, কারণ এই যে জিনিসটা এখানে রয়েছে এ বহু বছর ধরে এখানে পুরো ট্র্যাপড হয়ে রয়েছে, ঠিক আছে, এবং একে এখান থেকে বার করা আমার দ্বারা কেন মানে খুব মুশকিল, এখান থেকে যাবে না। তবে হ্যাঁ আমি ওই বাচ্চাটার গায়ে একটা প্রোটেকশন দিয়ে দিচ্ছি যাতে বাচ্চাটার এবং তোমাদেরও বড়দেরও কাউকে কোনো কিছু করতে পারবে না। তো তারপরে নাকি উনি বাড়িটাকে বেঁধে দেন, মানে ঘরগুলোকে ইন্ডিভিজুয়ালি কিছু করে দেন, তারপরে নাকি বাচ্চাটার গায়ে মানে বডি প্রোটেকশন কিছু দিয়ে দেওয়া হয়। তো তারপর থেকে না মানে ওই আওয়াজ কিছু বন্ধ হয়নি, কিন্তু ওই ঢিল পড়াও হয় বাড়িতে, ওরকম নানান রকমের নানান সময় কখনো জিনিসপত্র পড়ে যাওয়ার আওয়াজ, কখনো কোনো কিছু টানার আওয়াজ, কিন্তু কোনো কিছু ওলট পালট থাকে না, সব কিন্তু অ্যাজ ইট ইজ যেরকম থাকার সেরকমই থাকে, কোনো উল্টোপাল্টা কিছু হয় না, ঠিক আছে। তো ওরকম আওয়াজ আসে। আর সব থেকে বড় কথা ওই ছোট বাচ্চাটা মাঝে মাঝে, সব সময় কিন্তু নয় বাট মাঝে সাঝে ও কাউকে একটা দেখতে পায়, এবং একটা ছোট বাচ্চাকে দেখতে পায় যে বাচ্চাটার সাথে ও হয়তো খেলা করে, বা কখনো হয়তো খেতে ওকে কিছু দেওয়া হচ্ছে একটা টফি বা কিছু, ও হয়তো হট করে বললো নিবি এনে, এরকম অফার করে দিল সামনে, তখন সবাই ভ্যাবাচাকা খেয়ে যায় যে কি হলো, ও কাকে অফার করছে, সামনে তো কেউ নেই। তো তখন ওরা বুঝতে পারলো যে কোনো একটা সোল আছে ওখানে, একটা বাচ্চার সোল, এবং ওই লোকটি বলেছিল মৌলবী যে আপনারা ওকে ডিস্টার্ব না করলে ওরা কিন্তু মানে ও কিন্তু কিচ্ছু করবে না, তো জাস্ট লেট হিম বি। তো ওকে নিয়ে বেশি মাথা ঘামালে, ওকে নিয়ে বরং বেশি ওকে এখান থেকে আমরা এমনভাবে ট্র্যাপড না, ওকে আমি এখন চট করে এখান থেকে উৎখাত করতে পারবো না, এবার ওকে বেশি নাড়া দিতে গেলে কিন্তু মুশকিল হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে তাহলে ওরা এত কিছুর পরে এই বাড়িটাতে আছে কেন।
এখন সত্যি কথা বলতে ওরা যেটা বলেছিল ওদেরকে যে দেখো আমাদের এখন কিছু অপশনই নেই হাতে, কারণ আমাদের যেটুকুনি সামর্থ্য ছিল আমার ডিভোর্স হয়ে যাওয়ার পর মোটামুটি বাবার যা ছিল সমস্ত কিছু মানে সোল্ড আউট হয়ে গেছে আমাদের। তো এখন জাস্ট আমরা ওই পুরো আমাদের যা ছিল সর্বস্ব দিয়ে এই বাড়িটা, বড়সড় একটা বাড়ি, মোটামুটি একটা ভালো বাজেটের মধ্যে পেয়ে গেছিলাম বলে আমরা কিনে নিয়েছি। এটার পেছনে রেনোভেশনেও অনেকটা টাকা আমাদের চলে গেছে। তো এত বড় বাড়িটা এখন পুরো ছেড়ে দিয়ে বা এটাকে সেল করে দিয়ে আমরা যে এখন অন্য জায়গায় রেন্ট নিয়েও থাকবো সেটাও আমাদের জন্য অনেক বেশি অ্যাফোর্ডেবল হয়ে যাবে। তো আমরা এখন কোনোভাবেই এই বাড়িটা ছেড়ে যেতে পারবো না। তো যতদিন আছি এখন থাকতে হবে, কোনো অপশন নেই। মানে আমাদের এখন অতটাও ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি নেই যে আমরা হুট করে এই বাড়িটাকে আবার সেল করে দিয়ে অন্য কোথাও চলে যাব, বা আমরা কিছুদিনের জন্য যে ভাড়াও যাব সেটাও আমাদের জন্য এখন একটুখানি কষ্টকর। তো যার জন্য আমরা এখন এখানেই আছি মুখ বুঝে। তো কোনো প্রবলেম এমনি হয় না, কিন্তু হ্যাঁ ওই যে পাড়ার লোক বলে একদম ঠিক বলে, সারা রাত প্রচন্ড মাঝে মাঝে ঢিল ছোড়ার আওয়াজ আসে। তবে প্রত্যেকটা জিনিস না মানে রেগুলারলি নয়, কখনো কখনো মানে একটা ইন্টারভেলসে এগুলো হয়। হ্যাঁ কোনো কোনো দিন বেশি আওয়াজ হয়। তো উনি নাকি আবার তখন বলছে যে দেখো অনেকদিন কিন্তু এই ব্যাপারগুলো হচ্ছিল না, এই যে আজকে তোমরা এসছো বাইরের দুজন অন্য নতুন মানুষ এসছো, আমরা কিন্তু মোটামুটি এই ব্যাপারগুলোর সাথে কাস্টমড হয়ে গেছি, আমাদের কিন্তু এই ব্যাপারগুলো মোটামুটি গা সওয়া হয়ে গেছে, আমাদের অত মাথাও লাগায় না, টুকটাক আওয়াজ হলে আমরা ইগনোর করে যাই। কিন্তু আজকে যেন তোমাদেরকে জানান দেওয়ার জন্য বিষয়টা আরো বেশি করে হচ্ছে, মানে অন্যদিন তাও একটু কম হয়, আজকে যে জন্য বলছে নিচটাতে। এবার ওর কথাগুলো যখন বলছে না ওপরে তিনতলাতে ও মানে স্বয়ংপ্রভা আর ওর বয়ফ্রেন্ড বলছে, তখন যেন মনে হচ্ছে নিচে আরো শোরগোল পড়ে গেছে। মানে কারোকে নিয়ে একটা কথা বলা হচ্ছে, সে জানান দিচ্ছে রীতিমতো যে ইয়েস ইট ইজ, আমি আছি এখানে, আমার প্রেজেন্সটাকে সে বোঝাচ্ছে। নিচে না মনে হচ্ছে যেন এই ধুম করে কিছু পড়ে গেল, এই একটা কোনো থালা গ্লাস বাটি টাং 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 করে উল্টে পড়লো, এই মনে হচ্ছে কেউ একটা ক্যাচ করে একটা চেয়ার টানছে, টেবিল টানছে, নিচে তখন মনে হচ্ছে তোলপাড় হচ্ছে। তো ওরা আর 2 মিনিটও ওখানে ওয়েট করেনি, ওরা সঙ্গে সঙ্গে বলে নমস্কার, ঘাট হয়েছে, আর কোনোদিন তোমাদের বাড়িতে আমরা মানে ইনভিটেশনেও আসবো বলে মনে হয় না। মানে ঠিক আছে, দ্যাটস ওকে, খুব খুব ভালো লেগেছে, আতিথেয়তা খুব ভালো ছিল, রিয়েলি অ্যাপ্রিশিয়েটেবল সব কিছু। তো থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং বলে ওরা যেন তেন প্রকারে তখন মানে ওখান থেকে পালিয়ে বেঁচে আসতে পারলে বাঁচে। তো ওরা কোনোভাবে ওখান থেকে বেরিয়ে চলে আসে, এবং পরে ওই মামার বাড়িতে যখন গেছিল স্বয়ংপ্রভা, ও কনফার্ম করে যে আচ্ছা এটা কি এই গলিটার এই বাড়িটা, তো ওরা বলে হ্যাঁ এক্স্যাক্টলি এই বাড়িটার কথাই তো আমরা ছোটবেলা থেকে বলি, যে সারা পাড়ার লোক জানে যে ওই বাড়িতে নাকি প্রচুর পরিমাণে এরকম ঢিল পড়ে। ঠিক আছে, তো এটা একটা মারাত্মক অভিজ্ঞতা ছিল। তো ওরা দুজনে এটা এক্সপিরিয়েন্স করেছে, সেই বাড়িটা এখনো আছে এবং ওইভাবেই রয়েছে। তো ওদের এখন হাত পা বাঁধা, কিছু করার নেই, মানে ওরা অনেক কিছু করেও কিছু করতে পারছে না, কিন্তু ওদের বাড়িটা ছেড়ে যে ওরা চলে যাবে, সর্বস্ব হারিয়ে একে এই বাড়িতে এসে উঠেছে, এখন আর কোথায় যাবে? তো যার জন্য ওরা কিছু সেকেন্ড প্ল্যানও করতে পারছে না যে কোথায় যাবে। যাই হোক, ওই মৌলবী বলেছেন যে এমন কিছু উনি করে দিয়েছেন যাতে অন্তত বাড়ির ওই 4টে মানুষের জিনিসটা কোনো ক্ষতি করবে না, কিন্তু এখনো নাকি বাইরে থেকে কেউ এলে প্রচন্ড উপদ্রবটা বেড়ে যায় এবং সবাইকে জানান দেয় যে ওই বাড়িতে আমি আছি, এরকম একটা ব্যাপার, মানে জানান দেবে তোমাকে ইন্টেনশনালি। কেউ বাইরে থেকে এলে তোমাকে সুস্থভাবে বেরিয়ে যে তুমি চলে যাবে তারপর উপদ্রবটা শুরু কর তা না, ও ওই থাকাকালীন শুরু করবে যাতে সবাই বোঝে যে ও আছে। দ্বিতীয়ত হচ্ছে কোনো যদি সমবয়স্ক বাচ্চা আসে, সে মানে 2 মিনিটের জন্য এলেও সে যখন বেরোবে অন্তত হোঁচট খেয়ে পড়েও তার একটা জখম হবেই হবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখন এইটাই আলোচনা করতে করতে আমরা বলছিলাম যে স্বয়ংপ্রভা বা সোহিনীও বলছিল আমার সাথে যখন ওরা এই গল্পটা শেয়ার করছিল যে আজকে হয়তো ওটা কিছু করছে না, বাট হতে পারে যে জিনিসটা তো যতদিন থাকছে তত তো আরো ডে বাই ডে ওটা পাওয়ারফুল হয়ে যাচ্ছে না। তো আগামী দিনে হতে পারে বাচ্চাটার জন্য সেটা কোনো মানে একটা রিস্ক ফ্যাক্টর হয়ে দাঁড়ালো, বাচ্চাটার কোনো ক্ষতি হয়ে গেল, তখন তার লায়াবিলিটি কে নেবে? তো এটা আমার মনে হয় ওদের একটু ভাবনা চিন্তা করা উচিত, বাট দে আর সো হেল্পলেস, কিছু করতে পারছে না। তো এই একটা ব্যাপার। তো এটা একটা দারুণ ইনসিডেন্ট, আমার তো বেশ ভালো লেগেছিল। বেশ, তো এই দুটো ঘটনা বললাম। আরেকটা ঘটনা বলছি, এই ঘটনাটা খুব অদ্ভুত। আচ্ছা, স্বয়ংপ্রভার আরও দুটো স্টোরি আছে, সেই স্টোরি দুটো আমি পরে অন্যদিন শেয়ার করব, আজকে আর স্বয়ংপ্রভার স্টোরি বলছি না। আচ্ছা, একটা খুব অদ্ভুত ঘটনা শুনলাম, এটা আমার একটা ফ্রেন্ডের স্টোরি, ও আমাকে শেয়ার করলো, তো নামটা বলতে বারণ করেছে স্ট্রিক্টলি, তো আমি নাম বলছি না, জাস্ট স্টোরিটা শেয়ার করছি, ঠিক আছে? তো
ও মানে হয় না পাড়াতে একটা ছেলের সাথে প্রেম করতো। মেন কথা হচ্ছে যে মানে আমি ওই জন্যই ওর নাম বা পাড়ার নাম কোনো কিছুই বলছি না ইন ডিটেলস, ঠিক আছে। তো মেন ও পাড়াতে যেটা হয় আর কি, যখন খুব ছোট বেলাটাতে, ছোট মানে কি ওই তোমার 11-12-এ পড়ে, তখন ধরো পাড়ার মাঠে টাটে একটু মফস্বল দিকের এরিয়াতে কি হয়, এই কালচারটা থাকে যে বিকেলের দিকে গরমের দিনে সব বাড়ি থেকে মেয়েরা এসে বসে গল্প করছে মাঠের মধ্যে, কি কিছু খেলছে টেলছে, ছেলেরা ছেলেদের মতো ক্রিকেট খেলছে, ফুটবল খেলছে। আমরা কলকাতার দিকে অবশ্য এই কালচারটা একটু কম পাই, কিন্তু তবু মানে পাই না তা নয়, মানে অনেক পাড়া কালচার নর্থ কলকাতায় এখনো রয়েছে টুকটাক, বা ক্লাব কালচারটা রয়েছে, বাট সাউথে যেটা রাদা ভীষণ কম। তো ওর মফস্বল এরিয়াতে ওদের ওখানে এই ব্যাপারটা খুবই বেশি। তো ওই আমার বন্ধুটা কি করতো, ও ওরকম প্রত্যেকদিন ওই বিকেলের দিকে, ওই যখন 11-12-এ পড়ে তখন বাকি আরও ওই বাকি 5টা পাড়ার মেয়েদের সাথে গল্প করতে যেত। তাই গল্প করতে করতে যা হয়, আঁখো হি আঁখো মে, ঠিক বাড়িটার মানে সরি বাড়িটার বলছি মাঠটার ঠিক উল্টো দিকে একটা নতুন বাড়ি হয়েছে, মানে একটা জমি অনেকদিন ধরে খালি পড়েছিল, মানে ওরা জন্ম থেকে দেখছে ওটা একটা জমি ছিল, তো কেউ জমিটা কিনেছে, কিনে বাড়ি করলো। তো সেই বাড়িটাতে একটা নতুন ছেলে আসে এবং খুব স্বাভাবিকভাবেই ওই মাঠে ও গল্প করতে যেত, আর ছেলেটা ওই বাড়ি থেকে দেখতে পেত। তো আস্তে আস্তে আর কি একটু চোখে চোখে ঝাড়ি মারা স্টার্ট হয়। আস্তে আস্তে ছেলেটার এই পাড়াতে নতুন বন্ধু বান্ধব হয়, তাদের থ্রুতে একটু আধটু। তখনকার দিনের প্রেমে তো মানে আমি এটা বেশ কিছু বছর আগের ঘটনা বলছি, মানে আমার এজটা ক্যালকুলেট করো, তো যদি আমার বন্ধু হয় তাহলে ডেফিনেটলি আজ থেকে বেশ কিছু বছর আগের ঘটনা আমি বলছি। তখনও পর্যন্ত কিন্তু এত সবার হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোনের অ্যাভেলেবিলিটি নেই, তো কাজেই তখনও কিন্তু এই ব্যাপারটা ছিল যে একটু ছোট ছোট লাভ লেটার্স এক্সচেঞ্জ করা, কিংবা হয়তো কখনো লুকিয়ে একটু দেখা করা, এই ব্যাপারটা ছিল। তো যাই হোক, তো ওই রকমভাবে ওদের রিলেশনশিপটা স্টার্ট হয় আস্তে আস্তে। তো যখন টিউশন থেকে ফিরতো তখন দুজনে একটুখানি কিছুটা রাস্তা একসাথে আসতো, কথা বলতো, পাড়ার আগে একটু দুজনে আবার আলাদা হয়ে যেত। কিন্তু যা হয় আর কি, এই ব্যাপারগুলো দেখবে মানে একদম সেই কি বলবো, মৌমাছির মতো ভনমন ভনমন করে উড়ে বেড়ায়, মানে সবাই যে কিভাবে খবর পেয়ে যায় তার ঠিক নেই। তো পাড়াতে খুব বেশি দিন লাগেনি, মাত্র হয়তো খুব বেশি হলে ওরা 2-3 মাস প্রেম করেছে, তার মধ্যেই পুরো পাড়া মোটামুটি এই খবরটা জেনে ফেললো, ঠিক আছে। এবার যদিও আমরা এত ছোট বয়সের লাভগুলোকে কাফ লাভ হিসেবেই ধরে থাকি এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো কোনোভাবেই সাকসেস পায় না, কিন্তু তবু মানে আমার ফ্রেন্ডের সাইড থেকে যদি বলি, শি ওয়াজ ভেরি সিরিয়াস অন দ্যাট ম্যাটার, মানে ও ভীষণ ভীষণ সিরিয়াস ছিল এই ম্যাটারটাতে। এবং ওর মানে একদম তখনই ও মাইন্ডসেট করে নিয়েছিল যে না, আমি এই ছেলেটার সাথেই থাকবো, আমি কোনোভাবেই ওকে ডিচ করবো না, এবং আমি ওর সাথেই থাকবো, এবং এই রিলেশনশিপটাকে আমি একদম বিয়ে পর্যন্ত নিয়ে যাব। পড়াশোনা করুক, আস্তে আস্তে ও এস্টাবলিশড হোক, আমি ওকে পুরো টাইমটাও দেবো, কোনো তাড়াহুড়ো নেই, কিচ্ছু না, কিন্তু আমি ওর সাথে থাকবো। তো ও খুব মানে সিরিয়াসলি, খুব মানে লয়্যালটির সাথে এই রিলেশনশিপটাকে ক্যারি করছিল। এবং দিনের পর দিন যেতে থাকে, আস্তে আস্তে আরও পাড়ার মধ্যে কথাটা বাড়তে থাকে। তো ওর যে মা, মানে যে ছেলেটির মা বাড়ি করে এসেছিল নতুন, তো ওরা না ভীষণ দাম্ভিক প্রকৃতির ছিল। তো ওরা মানে ওর মার আস্তে আস্তে অ্যাটিটিউডগুলো ভীষণই আনটলারেবল হয়ে ওঠে। কীরকম, ধরো মানে মেয়েটির মাকে আইডেন্টিফাই করার পর, ধরো কোনো জায়গাতে পাড়ার কাকিমারা সব এক জায়গায় হয়েছে, একই পাড়ার মধ্যে, তো হট করে ওর মাকে শুনিয়ে পাশ থেকে হয়তো উনি বলে বসলেন, হ্যাঁ হ্যাঁ বড় লোকের ছেলে দেখে বেশ তো হাত করে নেওয়া তাল, আমিও দেখি কদ্দূর হয়, এরকম। তো এবার ওর মায়ের ভীষণ ইনসাল্টিং লাগতো। তো ওর বাড়ি থেকে প্রেশার আসতে শুরু করে, ওর বাড়ির লোক ওকে বলতে থাকে যে তুই এখনই দেখতে পাচ্ছিস তো উনি কীরকম ভাবে কথা বলছেন, কতটা অবমাননা করছেন আমাদের, ইউ শুড নট ক্যারি অন, তোমাকে এই রিলেশনশিপ থেকে বেরোতে হবে, তো তুমি বেরিয়ে এসো, তুমি অনেক মানে বেটার অপশন ঠিক বলবো না, মানে তুমি এর থেকে অনেক ভালো পরিবারে তোমার বিয়ে হতে পারে। তো এত দাম্ভিক পরিবার, এত অহংকার, কিসের এত অহংকার, পয়সার অহংকার কিসের, কি হবে এই দিয়ে আমাদের, তো কেন তুমি ওই ছেলেটার সাথে আছো? কিন্তু ও বোঝাতে পারছে না যে না, আমি কিন্তু পয়সার জন্য নেই ওর সাথে, মানে আমার এটা প্রথম ভালোবাসা, সেই যে একটা সফট ফিল থাকে, তো সেখান থেকে আমি বেরিয়ে আসাটা খুব কষ্টকর আমার জন্য। তো মোটামুটি আস্তে আস্তে কি হলো, বছর খানেক পর না ছেলেটার এন্ড থেকে একটা মানে ও বুঝতে পারলো ইগনোরেন্স আসছে, ছেলেটার বোধহয় কোনোভাবে রিলেশনশিপটাকে ক্যারি করতে চাইছে না। এবং ধীরে ধীরে ছেলেটার সাথে ও যখন দেখা করতে চাইতো, কোনোভাবে লুকিয়ে চুরিয়ে, ছেলেটা আসছে না, দেখা হচ্ছে না, কোনোভাবে ওর টিউশন টাইম ফিক্স করে সেখানে গিয়ে ওকে জোর জবরদস্তি ওর সাথে দেখা করলেও লাস্ট অফ অল ছেলেটা ওকে ডিক্লেয়ার করে দেয় যে আমি কোনোভাবেই আর তোর সাথে কন্টিনিউ করবো না, আমি করতে পারছি না, কারণ আমার বাড়িতে প্রচুর প্রবলেম করছে, আমার মা বাবা আমাকে প্রচণ্ড প্রেশারাইজ করছে,
বলছে যে আমি এই রিলেশনশিপটাতে থাকতে পারবো না। তো একতরফা কত ও চেষ্টা করবে, তো যার জন্য ও সেই সময় প্রচণ্ড হার্ট হয়েছিল, প্রচণ্ড কষ্ট পেয়েছিল, অ্যান্ড তারপরে ও মুভ অন করে যায়, যেটা হয় খুব স্বাভাবিক। তারপর মোটামুটি 3-4 বছর ওর আর কোনো রিলেশনশিপ ছিল না। 3-4 বছর পরে ও আবার একটা নতুন রিলেশনশিপে জড়ায় এবং তার সাথে ওর এখন রিসেন্ট পাস্টে বিয়ে হয়ে গেছে। এইবার ধরো ওই যে ছেলেটার কথা, যেহেতু পাড়ার মধ্যে না, তো ওর তো অনেক মেয়ে বন্ধু আছে, ওর ছেলে বন্ধু মেয়ে বন্ধু মিক্স করা, তো সবাই মিলে তো কিছু তো কথোপকথন হয় সবার সাথে সবার, তো সবাই সবার খবরটা ঠিকই পায়, ঠিক আছে। তো এখন ওর যে হাজব্যান্ড, মানে যার সাথে ও 3-4 বছর পর মানে রিলেশনশিপ স্টার্ট করেছিল, তার সাথে ওর বিয়েও হয়ে গেছে তখন। তো তারপরে ওই কথোপকথনের মাধ্যমে ওর বেস্ট ফ্রেন্ডের কাছ থেকে জানতে পারে পাড়াতেই, তখন ওর বেস্ট ফ্রেন্ডের বিয়ে হয়নি, তো পাড়াতেই থাকতো, সবই জানতো। তো ওর কাছ থেকে জানে যে ছেলেটি নাকি ব্যাঙ্গালোরে সেটেল হয়ে গেছে, ব্যাঙ্গালোরে ওখানে মাঝে মাঝে ফটো দেখতে পাই ফেসবুকে যে ওর একটা মেয়ের সাথে রিলেশন আছে। তো ওর কাছ থেকে বিয়ের পরেও ও বলছে আমি কনফেস করছি, তো সেই জন্য আমি ওর নাম ডিটেলস কিছু বললাম না, হ্যাঁ, কারণ এটা অন্য কেউ খারাপভাবে নিতে পারে। কিন্তু একটা হয় না, এক্সের প্রতি একটা টান কোথাও থেকেই যায়, আর যেহেতু ওটা ফার্স্ট লাভ ছিল, তো ওর একটা আলাদা ইমোশন ছিল ওটার সাথে, মানে কোথাও গিয়ে রাগ দুঃখ অভিমান সেগুলো না সব মেটাতে পারেনি। ও গিয়ে আবার স্টক করতো প্রোফাইলটা, দেখতো মেয়েটার সাথে ফটোগুলো অ্যান্ড অল সব কিছু। এবার কিছুদিন পরে হঠাৎ করে ও মানে শুনতে পাই বাকি ওর ফ্রেন্ডসদের কাছ থেকে বোধহয় সম্ভবত ওই ছেলেটির ব্রেকআপ হয়ে গেছে বা কিছু একটা ব্যাপার হবে, কিছু একটা গন্ডগোল পেকেছে, মানে মেয়েটার সাথে পুরো একদম সবকিছু ফিক্স হয়ে গেছিল, বাড়ি থেকে বিয়েটিও ঠিক হয়ে গেছিল। তারপরে কোনো কারণে হয়তো বিয়েটা ভেঙে গেছে বা কিছু একটা হয়েছে, মানে মেয়েটা কিছু একটা করেছে যার জন্য ওদের বাড়ি থেকে আর মানে বিয়েটা ভেঙে গেছে, মানে ছেলেটারও বিয়ে ফিক্স হয়ে গেছিলো, বিয়ে ফিক্স হয়ে ভেঙে গেছে। তো এবার কি হয়েছে না হয়েছে অত ডিটেলসে তো বাইরে থেকে ওইভাবে জানাটা সম্ভব না, তো ওরা আর অত মাথা লাগায়নি, ঠিক আছে হবে কিছু একটা হয়েছে বলে ওরা কাটিয়ে দিয়েছে। তবে মেয়েটার সাথে বিয়েটা ঠিক হয়েও বিয়েটা ভেঙে গেছে। ও তখনও আবার প্রোফাইল স্টক করতো, তো প্রোফাইল স্টক করলে তুমি বুঝতেই পারবে যে এখন আর কোনো রিসেন্ট আপডেটস নেই, আগে এত ফটো দিত সে এখন আর কোনো ফটো নেই, তো তার মানে কিছু একটা ক্যাঁচাল হয়েছে ওদের মধ্যে, পাড়ার খবরটা ঠিকই এসছে। তো এই অবধি ওর কাছে জানতো। এইবার এই ঘটনাগুলো চলছে, তারপরে মোটামুটি বলছে 2 মাস আমার এত ব্যস্ততার মধ্যে আমি ঢুকে গেছি আমার নিজের সাংসারিক জীবন নিয়ে, তো আমি মাথা থেকে বেরিয়ে গেছে, ওর মতো আছে, ওই মাঝে মাঝে কখনো একটুখানি ইচ্ছা হলো একটু স্টক করতাম, বাস দ্যাটস ইট। তো ওর মতো থাকে, আমি আমার মতন থাকি। তো একদিন আমি ঘুমোতে গেছি, রাত্রেবেলা ঘুমোতে গেছি, তো রাত্রেবেলা মানে প্রায় এটা তাহলে ভাবো ওই মানে ব্রেকআপ হয়েছে, তারপরে 3-4 বছর ও একা ছিল, তারপরে এত বছরের রিলেশনশিপ, তারপরে ওর বিয়ে হয়ে গেছে, বিয়ের পরেও 2-3 বছর কেটে গেছে, এরকম একটা ফেজে আসার পর তখন গিয়ে একদিন হঠাৎ করে ও রাত্রেবেলা ঘুমিয়ে আছে, ওর একটা স্বপ্ন দেখছে যে ওই ছেলেটার সাথে ও একটা খুব মসৃণ সুন্দর একটা পথের মধ্যে হাঁটছে, ঠিক আছে, মানে একটা খুব সুন্দর ড্রিমল্যান্ড টাইপের ব্যাপারটা, ও একটা খুব সুন্দর মসৃণ পথ দিয়ে এরকমভাবে ছেলেটার সাথে হেঁটে চলেছে, এবং ছেলেটা ওকে কোনো কথা বলছে না, ও ওর সাথে ভীষণ লাইভলি নানান রকমের কথা বলে যাচ্ছে, কথা বলছে, আর ওকে এরকম করে ঠেলছে, কি রে তুই আমার সাথে কথা বলছিস না কেন, কথা বল। আর ও নিজের কথা বলছে যে জানিস তো আমার বরে না এটা একটু ব্যাড হ্যাবিট, ওটা কিন্তু খুব ভালো, ও কিন্তু আমাকে এর জন্য ভালোবাসে, ও এরকম ভাবে ও নিজের মতন করে কথা বলে যাচ্ছে। আর ওই ছেলেটা চুপচাপ হেঁটে যাচ্ছে, হাঁটতে হাঁটতে ছেলেটা হঠাৎ করে বলল আই এম রিয়েলি সরি, শুধু একটাই কথা ওকে বললো আই এম সরি। এবং তারপরে ওই যে বলা শুরু করলো, তো কন্টিনিউ, ওই একটু প্লিজ নিয়ে যাও না ওকে, একটু নিয়ে যাও, ওমা ওকে বেজায় রাগালে কেন গো, নিয়ে যাও ঠান্ডা করো। কি কারণে বাবার ওপর বেজায় খোঁচে গেছে আমার ছেলে, বেজায় চিৎকার করছে, খাবো না, রাগ হয়ে গেছে, তার কি কারণে রেগে গেছে বাবার উপর বুঝতে পারছি না, কিছু একটা কারণে শুভেন্দুর উপর প্রচুর রেগে গেছে। যাই হোক, তো তারপর তোমার হলো, তো ও খালি একটাই কথা কন্টিনিউ বলে যাচ্ছে আই এম সরি। তো যাই হোক এই স্বপ্নটা ভেঙে যায়, এবং অনেকদিন পর তো ও উঠে বসে ওর খুব একটা আনকমফোর্টেবল ফিল আসছিল যে আমি কেন এতদিন পর ওর স্বপ্নটা দেখলাম, মানে কেন দেখবো, আমার তো কোনো রিজন নেই, আমি তো ওকে নিয়ে ভাবি না, আমি তো ওকে নিয়ে কখনো চিন্তা করি না, তাহলে এতদিন পর কেন, আর কেনই আমাকে সরি বলছে বারবার, মানে ওকে কোনো কারণে রিপেন্টেড, ওর কি কোনো কারণে পরে মনে হয়েছে যে আমার সাথে ব্রেকআপ করাটা ওর ভুল ডিসিশন ছিল, ইত্যাদি ভাবতে ভাবতেও আবার ঘুমিয়ে পড়েছে। তো
তো পরের দিন সকালবেলা আর্লি মর্নিং ওর ঘুমটা ভাঙে ওর বেস্ট ফ্রেন্ডের কলে, মানে ওই পাড়ার যে বেস্ট ফ্রেন্ড ওর কলে। তো ও ফোন করেছে, তো ও ফোনটা রিসিভ করে বলছে যে হ্যাঁ রে একটা মানে আঙ্কেল বা আন্টি কেউ তোকে ফোন করেছিল? তো বলছে না আমাকে মা বাবা এত সকালে তো ফোন করে না, কেন? তো বলছে জানিস মারা গেছে। বলছে কে মারা গেছে? বলছে ব্যাঙ্গালোরে একটা অ্যাক্সিডেন্টে গতকাল মোটামুটি ওই 9টা সাড়ে 9টার সময় রাত্রেবেলা ওই ছেলেটির নাম করে বলছে ও মারা গেছে। বলছে মানে মানে ও না এটার জন্য একদম প্রিপেয়ার্ড ছিল না। ও বলছে আমি যদি এটা অন্য কোনো দিনও হতো আমি তাহলেও এতটা জিনিসটাকে রিলেট করতে পারতাম না দিদি, কিন্তু আমি না কিছু বুঝতে পারছি না। আমার কাছে ভীষণ রিলেটেবল লাগছে ব্যাপারটা, যে আমি গত রাত্রেই কেন স্পেসিফিক্যালি ওই স্বপ্নটা দেখলাম, আর আজকেই সকালবেলা ওর ফ্রেন্ড ফোন করে বলছে যে জানিস গত রাত্রেবেলা 9টা সাড়ে 9টার সময় মারা গেছে। ভোরবেলা আর্লি মর্নিং এই আমার দাদা গিয়ে ওদেরকে এয়ারপোর্টে ড্রপ করে এলো, ওর মানে বেরিয়ে গেছে, কাকু আর কাকিমা ফ্লাইটে বেরিয়ে গেছে। তো ও তখন নিতে পারছে না। তো তারপরে যখন ওরা ঘুরে এসেছিল তারপর একটা মানে ফিডব্যাক পাওয়া যায় কাকিমার থেকে, মানে ওর মায়ের থেকে, আমার ফ্রেন্ডের মায়ের থেকে। তো বলে জানিস তো ওই ছেলেটির মা যে কিনা একটা সময় তার সাথে এতটাই তোর ব্যবহার করতো যে রাস্তায় দেখতে পেলেই খালি খোঁটা দিত, যে বড় লোকের ছেলে দেখে মেয়েকে ঘাড়ে তুলে দিয়েছে, বড় লোকের ছেলে দেখে মেয়েকে লেলিয়ে দিয়েছে, অমুক তমুক বলতো। সে হঠাৎ করে আমাকে হঠাৎ মানে হাউ হাউ করে কাঁদছে, দিদি বলে মানে জড়িয়ে ধরে কাঁদছে। তো বলছে কিছু কথা তো আমরা বলে প্রকাশ করতে পারি না, বা বলে প্রকাশ করা যায়ও না, হয়ও না, কিছু কথা বুঝে নিতে হয়। তো হয়তো এই উনার ফিলিংসটাও সেরকমই ছিল, মানে উনি কোথাও একটা রিয়েলাইজ করেছিলেন যে সেই মুহূর্তে এই জোর করে মানে ইন্টেনশনালি ওকে এইভাবে ছেলের ওপর প্রেশার ক্রিয়েট করে এই মেয়েটাকেও লাইফ থেকে সরিয়ে দিয়ে এই যে দ্বিতীয় যে মেয়েটার সাথে ওর এক্সপিরিয়েন্সটা ছিল সেটা নিশ্চয়ই খুব খতরনাক কোনো এক্সপিরিয়েন্স ছিল, বা হয়তো ওনার কোথাও গিয়ে দিনের শেষে মনে হয়েছে যে আজকে যদি এই মেয়েটি ওর সাথে থাকতো তাহলে বোধহয় এত বড় ডিজাস্টারটা ওর সাথে হতো না, বা এতটা খারাপ কিছু হতো না। তো কোথাও সেই ফিলিংসটা হয়তো গ্রো করেছে ভেতরে, রিপেন্টেশন এসছে। এখন মানে দেখো একটাই মাত্র ছেলে ছিল, তো এত প্রাচুর্যতা, এত কিছু, এত বড় বাড়ি, এত গাড়ি, মানে কি ভ্যালু এগুলোর? কোনো মানে একজন কেউ উত্তরাধিকারীও রইলো না যে এগুলো কেউ এনজয় করবে বা এগুলোকে কেউ সামলাবে। তো এখন ওই বুড়ো বুড়ি একা রয়েছে, নিজেরাও জানে না যে এই যে এত টাকার অ্যাসেটস তৈরি করেছে এটার হোয়াট নেক্সট, কি হবে তারপরে। তো মানুষের জীবনটা না কখন জাস্ট একটা টুইস্টের মতন পাল্টে যাবে বলা খুব মুশকিল। তো কাজেই প্রাচুর্যতা নিয়ে যারা অহংকার করে তাদের থেকে মূর্খ আমার মনে হয় পৃথিবীতে কেউ নেই, ঠিক আছে? এবং পয়সার দম্ভ অবশ্যই। তো তারা এটা জানেও না, হয়তো বোঝেও না যে আজকে এই মুহূর্তটা কালকে যে কিভাবে টুইস্টেড হয়ে যেতে পারে, দে হ্যাভ নো আইডিয়া। তো তাদের কি বলতো বাস্তব জীবনের অভিজ্ঞতাটা কম, তাদের দূরদর্শিতাটা কম। তো সেটা আমরা যত নিজেদের মধ্যে এই প্র্যাকটিসটা করব, যত গ্রুম করব, তত হয়তো আমরা মানুষকে কম হার্ট করে কথা বলবো, আর হয়তো আমাদের এই রিপেন্টেশনের জায়গাটা কম থাকবে, কারণ আমরা প্রিপেয়ার্ড থাকবো যে আমার সেই দিনটা আসতেই পারে, যে কোনো মুহূর্তে আসতে পারে, আই ক্যান অ্যাকসেপ্ট দিস। যাই হোক, তো এটা একটা খুব টাচি একটা ইনসিডেন্ট যেটা আমার মনে হয়েছে যে শেয়ার করি। আমার খুব ক্লোজ একজন ফ্রেন্ড আমাকে শেয়ার করেছে, তো আমি ওই জন্যই কোনো ডিটেলিং করলাম না তার। তো বলছে সব ঠিক আছে, কিন্তু পার্টিকুলার যেদিন অ্যাক্সিডেন্ট হলো এই এত বছরে কোনো দিন আমি ওকে কোনো স্বপ্ন দেখিনি, ওকে নিয়ে কখনো চিন্তাও করিনি সেইভাবে। একটা রাগ ক্ষোভ তো ছিল, দেখ মানছি, কিন্তু একটা কোথাও যে খুব ভালোবাসাটা ছিল তা তো নয়, সেটা কোথাও গিয়ে একদম শিফট করে গেছে নিজের হাজব্যান্ডের প্রতি। কোনোদিন আমি ওকে কিন্তু মিটও করার চেষ্টা করিনি, বা কোনোদিন এর থেকে বেশি কিছু নয়, স্টকিং টুকুই। তো সেটাকে আর আমি ধরছি না, ওটা ভীষণ নমিনাল, ভীষণ অবভিয়াস, এটা আমরা সবাই করে থাকি, তো দ্যাটস ওকে। কিন্তু কথা হচ্ছে যে মানে পার্টিকুলার ওই দিনের স্বপ্নটা নিয়ে ও খুব বদার্ড, যে কেন ওই দিনই স্বপ্নটা এলো। আচ্ছা, এবারে আরেকটা ভয়ানক গল্প শেয়ার করব। এই গল্পটা আমি আগের দিনও প্রমিস করেছিলাম সায়নীকে যে আমি শেয়ার করব। সায়নীর নামটা খুব কমন, সায়নী যদিও বলেছে আমার পারিবারিক কারণে তুমি আমার পুরো নামটা বলো না, তো আমি ওর ইয়েটা সারনেমটা বলছি না, শুধু সায়নীর নামটা বললাম। আচ্ছা, একদম ঠিক বলেছো, কাউকে কষ্ট দিলে সেই কষ্টটাই ফিরে আসে, একদম মানে এটা না কতটা যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমার আছে আমি সেটা বলে বোঝাতে পারবো না। আমি নিজে বলছি যে আমি নিজে এই জিনিসগুলো খুব ফিল করি, ভাইবসগুলো। দ্য ডে আমি কারোর সাথে কোনো একটা মিসবিহেভ করছি, কোনো একটা বাজে কথা বলছি, একদম সেম ইনসিডেন্টটা কিন্তু টার্ন ব্যাক হয়।
সেটা আমি যেহেতু লাকিলি আমি এমন একটা আপব্রিঙ্গিংয়ে বড় হয়েছি যে আমি কখনো মানুষকে হার্ট করে কথা বলি না, তো এটার আমি উল্টোটাই ফেস করেছি। আমি নিজে কখনো ফেস করিনি, বাট আমার উল্টো পক্ষকে ফেস করতে দেখেছি। ঠিক যে আনফেয়ারটা আমার সাথে হয়েছিল আমি ঠিক দেখেছি ওই একই টাইমিংও ম্যাচ করে গেছে, সেই সেম আনফেয়ারটা তার সাথে ঘটেছে। আমি তার জন্য কি যে খুব খুশি বা আহ্লাদিত তা নয়, মানে এমন নয় যে বাহ আমাকে তো কিছু করতে বলো না, রিভেঞ্জটা হয়ে গেল, নট লাইক দ্যাট, বাট আমি এটা ফিল করেছি, সেটা আমি বললাম, শেয়ার করলাম, জাস্ট দ্যাটস ইট। তো আমি একদম রিভেঞ্জ নেওয়ার পক্ষপাতীয় নই, সেটারও আমি একদমই এগেনস্টে। ওই বললাম না, ওপরে একজন আছে, সে ঠিক দুয়ে দুয়ে চারটা করে দেয়, মানে ব্যালেন্সটা সেই ঠিক করে দেবে। সো বি হাম্বল, বি জেনারাস, যত মানুষকে ভালোবাসা দিতে পারবো তত আমি সেটা ফেরত পাবো, যেটা আমি পাই তোমাদের থেকে। সো আই এম সো হ্যাপি ফর দ্যাট। আচ্ছা, কত নম্বর গল্প এটা? এটা এটা এখন থার্ড স্টোরি বলছি, আমি একটা ফোর্থ স্টোরিতে যাব, তারপরে আমি আমার নিজের চ্যানেল যাব। আচ্ছা 9টা বাজে, তো আরেকটা স্টোরি আমি বলে দিই। শাইনির গল্পটা আগের দিনও বলবো বলে বলা হয়নি, এটা বেশ ভয়ের বলতে এটার একটা বেশ সুন্দর মজারও ব্যাপার আছে, কিন্তু বেশ ভয়ের গল্পটা। এটা হচ্ছে ওর একটু ডিটেলসটাকে বলে দিই। ওর ঠাম্মা বরাবরই ওদের কাছে থাকে, যখন উনি মানে মারা গেছেন তখন বোধহয় সায়নী 9 বা 10 পড়ে, 9, 10ও নয়, 9এই হবে হয়তো, ঠিক আছে। তো ওর বোধহয় তখন ফাইনাল এক্সাম হয়ে গেছে আর ওর কিছু অ্যাসাইনমেন্টস বাকি ছিল, এরকম টাইমে হয়তো ঠাম্মা মারা যান। তো ওর বাবা যেহেতু উনি ঝাড়খণ্ডের কোনো পুলিশ ডিভিশনে ছিলেন এবং যার জন্য ওনার ওখানেই যেহেতু ট্রান্সফার ছিল, উনি এই যে ওদের যে বাড়িটা, যে বাড়িটাতে ওর মা ও আর ঠাম্মা থাকতো, মানে আজীবন ওর বাড়িতে ওর ওইভাবেই কেটেছে। ও কিন্তু বাবার সান্নিধ্যটা খুব একটা এনজয় করতে পারেনি। তো এই মানে ওরা তিনজন যে বাড়িটায় থাকতো ওটা ছিল ওদের হচ্ছে তোমার কি বলবো ছুটি কাটানোর সময়, মানে বাবার ছুটি মানে ওইখানে আসছে। মানে আমাদের কি হয় যখন আমরা একটা ফ্যামিলির মধ্যে থাকি, আমাদের ছুটি মানে কি, এই যে 3 দিন আমি সময়ই পেলাম না, কেন না 26, 27, 28 একটা লং ছুটি পেয়েছি, চলো আমরা পুরো ফুল ডে গুলো এনজয় করব। তো বাবা বাচ্চারা সবাই মিলে আমরা এনজয় করব, এইরকম প্ল্যান করি। তো বাট ওদের ব্যাপারটা ওরকম না, ওদের ছুটি মানে হচ্ছে বাবা বাড়িতে আসবে। এবং মানে বলছে কখনো কখনো একটু রাগও হতো, মারও অনেক অভিযোগ আছে যে ঠাম্মার জন্য আমরা কখনো কোথাও ঘুরতে যেতে পারিনি বা কোথাও বেরোয়নি, ঠিক আছে। তো ওরা বাড়িতেই থাকতো সব সময়। তো ওই ঠাম্মাকে নিয়ে ও আর আন্টি বরাবর থাকতো এবং বাড়ির যাবতীয় সমস্ত কাজ, তার মানে বোঝাই যাচ্ছে যে বাড়িতে যেহেতু পুরুষ মানুষ ছিল না, সমস্ত কিছু আন্টিকে করতে হতো। তো একটা সার্টেন টাইমের পর, আচ্ছা একটা কথা বলে দিই, একটা অদ্ভুত অভিজ্ঞতা ওদের হয়েছে যে ওর ঠাম্মা না যখন মানে দাদু মারা গেলেন তারপর থেকে উনি কিন্তু নিরামিষ ভোজী ছিলেন, উনি কিন্তু নিরামিষ ভোজন করতেন এবং একদমই মাছ মাংস ডিম থেকে অনেক দূরে চলে গেছিলেন। কিন্তু হঠাৎ করে উনি যবে থেকে আবার বেডরিডেন হলেন, তো তবে থেকে কি হলো, হঠাৎ করে ওনার আমিষের প্রতি প্রচন্ড অ্যাট্রাকশন এলো। এবার উনি মাছ খেতে চাইছেন, মাংস খেতে চাইছেন। তো এরা তো প্রথমে ভয় পাচ্ছে, আবার কিছু এদিক ওদিক হলে তখন তো আবার কাকিমাকেই উল্টে কথা শুনতে হবে। তো ওরা পিসিদেরকে বলে, পিসি আছে ওর, তো পিসিদেরকে বলে যে এরকম ঠাম্মা তো এত কিছু খেতে চাইছে, তো কি করব। তো পিসিরা নাকি বলে যে যখন শেষ সময় খেতে চাইছে যা চাইছে দিয়ে দাও। তো তারপরে ওনাকে একটু মেনে ঝুনেই মোটামুটি মাছ মাংস সমস্ত কিছু দেওয়া হতে থাকে এবং আস্তে আস্তে উনি একেবারেই শয্যাশায়ী হয়ে গেছিলেন এবং মারা যান। তো বলছে যে উনি মারা গেলেন, তারপরে না হঠাৎ করে আমাদের ওই ফ্ল্যাটটা, ওদের একটা ছোট্ট ফ্ল্যাট ছিল 2 BHK সেটআপের, তো বলছে আমাদের ফ্ল্যাটটার না পুরো পরিবেশটা কি অদ্ভুত রকম ভারী হয়ে গেছিল দিদি, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। মানে আমি একটা অত ছোট মেয়ে, মানে আমি তখন ক্লাস 9-এ পড়ি, আমার আর কতই ফিলিংস, বা আমি তো তখন ফুল অফ পজিটিভিটি। একটা বাচ্চাদের মধ্যে তো প্রচুর পজিটিভ থাকে না তোদের অরাটা, তো তখন খুব যে নেগেটিভিটি কাউকে আঁচ লাগাতে পারে তা না, কিন্তু আমারও খুব একটা আনক্যানি ফিল আসতো। আমি না ঘরটার মধ্যে থাকতে পারছি না, সমানে আমার আর মার মনে হচ্ছে যে কেউ যেন ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এবার ঠাম্মা যেদিন মারা যান কাকু আসেন এবং লাকিলি সেদিনকে কাকু ছিলেন, কাকুকে আসতে হয়নি ঝাড়খণ্ড থেকে, কোনো একটা ছুটির দিন ছিল, কাকু বাড়িতে এসেছিলেন, কাকু প্রেজেন্ট ছিলেন এবং হঠাৎ ঠাম্মার খুব শরীর খারাপ, বাড়িতেই উনি এক্সপায়ার করে গেছিলেন।
তো ওরা তিনজনেই মুখে জল টল দিয়েছিল এবং তারপরে ওনাকে আর রাখা যায়নি। এবার ঠাম্মা যখন মারা গেলেন, ঠাম্মা মারা যাওয়ার পর মানে তারপরে কাকুকে তো আবার চলে যেতে হলো, কারণ কাকু এসেছিলেন ছুটিতে হঠাৎ করে, কাকু আবার গেলেন, ওখানে গিয়ে অফিসিয়ালি ওনাকে লিভ অ্যাপ্লিকেশন দিতে হলো, সমস্ত প্রসিডিওর কমপ্লিট করে আবার ওই শ্রাদ্ধ টাদ্ধ যখন হবে ওই টাইমে উনি আবার আসবেন। তো সেই কদিনও তো ওনাদের দুজনকে একা থাকতে হচ্ছিল। তো সায়নী বলছে যে দিদি আমার যে কি অসম্ভব ভয় লাগছিল, আমরা লাস্টে কি করলাম, আমি আমার বড় পিসির ছেলেকে ফোন করলাম, ফোন করে বললাম যে এরকম দাদাকে একটু পাঠিয়ে দাও, কারণ ওদের বাড়িটা আমাদের বাড়ি থেকে খুব কাছে, তো দাদা যদি এসে রাত্রে একটু আমাদের সাথে থাকে। বলে একটা রাত এলো, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে বলছে আমি বাড়ি চলে যাবো, আমি কিন্তু আর তোমাদের সাথে থাকবো না। কিন্তু ও কিন্তু বলে এসেছিল যে ঠিক আছে যতদিন না শ্রাদ্ধটা হচ্ছে এই কদিন রাত্রিবেলা এসে ও শোবে। মানে কেউ আসতে চাইছে না বাড়িতে, পুরো বাড়িটা না একটা অদ্ভুত রকম সোদা সোদা, মানে কিরকম বলবো, একটা থমথমে গুমোট হয়ে রয়েছে বাড়িটার মধ্যে। তুমি বাড়ির বাইরে বেরোলে না তোমার যেন মনে হবে যেন কত রিলিফ লাগছে, কত যেন তুমি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছো, বাড়িটা এরকম হয়েছিল। তো এইবারে তখনও শ্রাদ্ধ হয়নি, শ্রাদ্ধের মাঝামাঝি সময়, এবার ওরা তখন বাড়ি ছেড়ে কোথায় গিয়ে থাকবে, আর ওই রকম ভাবে তো যেতেও পারছে না ফ্ল্যাট ট্যাট ফাঁকা রেখে, তো ওরা রয়েছে। আর সত্যি কথা বলতে বলছে কোনো রিলেটিভসরা খুব অ্যাগ্রেসিভলি ডাকেও নি, যে বলেছে বললে তো তবে তো যাবো না কারোর বাড়িতে গিয়ে এতদিন থাকতে, তো কেউ বলছেও না মুখ ফুটে যে ঠিক আছে তোদের যখন ভয় লাগছে বা কিছু তোরা তাহলে আমাদের বাড়িতে চলে আয়, তোরা রাতে এখানে থেকে যা, তাও বলছে না। তা আমরা মা মেয়ে তো ওরকম একা একাই আছি। এইবার যথারীতি বলছে আমি একদিন ঘুমোচ্ছি, তখন বাকি আছে শ্রাদ্ধ, তাও 3-4 দিন বাকি আছে তারপর। তো বলছে আমি হঠাৎ স্বপ্ন দেখছি যে আমার ঠাম্মা আর ঠিক তার সপ্তাহখানেক বা সপ্তাহ দেড়েক আগে ওর পিসির শাশুড়ি কোনো একটা দুঃসম্পর্কে, মানে তাদের সাথে ওদের খুব ভালো টার্মস ছিল, তো সেই ভদ্রমহিলাও মারা গেছিলেন। তো বলছে ওই দিদাটা আর আমার ঠাম্মা দুজনে আমি দেখছি যেটা খুব ক্লাউডস চারিদিকে না মেঘের মতন, আর তার মধ্যে মানে পরিপাটি করে প্লিট করে করে সুন্দর করে শাড়ি পরা, চোখে এরকম বড় বড় সেই মোটা মোটা গ্লাসের, মানে ওই যে আগেকার হরলিক্সের গ্লাস মতো, ওই রকম আমরা মজা করে বলতাম না যে হরলিক্সের পেছনে গ্লাসটার মতন মোটা চশমা, তো ওই রকম স্পেক্স পরা, আর ওই রকম ক্লাউডসের মধ্যে না ভেসে 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 যাচ্ছে, আর হাতের মানে ভঙ্গিমাতে শুধু ওকে ডাকছে, খালি বলছে আয় আয় আমাদের কাছে আসবি আয়। বলছে এত এলিগেন্ট লাগছে না দুজনকে দেখতে, তুমি বিশ্বাস করবে না, দুজনে এত সোভার, এত সুন্দর প্লিটেড করে শাড়ি পরা, সুন্দর পরিপাটি চশমা, পরিপাটি করে চুল বাঁধা, ঠিক আছে, তো খুব ভালো লাগছিল দেখতে। কিন্তু সমানে আমাকে বলছে আয় না আয় আয় আমাদের কাছে আসবি, আমাদের কাছে আসবি আয়, খুব ভালো লাগবে আয়। তো ও না স্বপ্নের মধ্যেই বলছে না আমি যাব না, আমি কেন যাব তোমাদের কাছে, তোমরা তো মরে গেছো, মানে বলছে আমার তখন ভেতরে থেকে না একটা অদ্ভুত, আমি না স্বপ্নের মধ্যে বুঝতে পারছি যে ওরা তো নেই, জীবিত না, তাহলে আমি কেন যাবো ওদের কাছে। তো বলছে আমি না ওরকম চিৎকার করছি আর হাত পা ছুড়ে ঘুমের ঘরে বলছে কি তোমরা মরে গেছো, ছাড়ো ছাড়ো আমাকে, আমি যাবো না তোমাদের সাথে, কেন যাবো আমি তোমাদের সাথে। তো ঘুমটা ভেঙে যায়। তোর মা বেশ ভয় পেয়েছিল। এবার সেই কদিন তো পুজো আচ্ছা করতে নেই, অসৎ চলছে, কি করবে বুঝতে পারছে না। তো পুরোহিত মশাইকে ডাকেন, পুরোহিত মশাই এসে বলেন যে এরকম ওর ঠাম্মা নাকি ত্রিপদ দোষ পেয়েছেন। তো বলে তো খুব মারাত্মক ব্যাপার, দোষ কাটাতে হবে, মানে তাও সেটা বাৎসরিক হয়ে যাওয়ার পর, তারপর গয়ায় পিণ্ডদান করতে হবে, অনেক ফর্মালিটিস তোমাদেরকে কিন্তু করতে হবে, না হলে কিন্তু পরবর্তীতে বাড়ির অনেক বড় ক্ষতি হতে পারে। কিন্তু এখন ইনিশিয়ালি কি করা যায়, তো উনি মোটামুটি একটু উনার কিছু বাঁধন টাধন দিয়ে উনি চলে যান। বলে আমি একটা রাতও ঘুমোতে পারিনি, যতদিন না শ্রাদ্ধানুষ্ঠান মিটলো ততদিন পর্যন্ত আমি কন্টিনিউ দেখে গেলাম যে ওরকম ভেসে যাচ্ছে ক্লাউডসের মধ্যে ওই দুজনে মিলে, আর সমানে না এরকম হাত বাড়িয়ে বাড়িয়ে আমাকে ডাকছে আর বলছে কি আয় 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 না আমার কাছে আয়, আমার কাছে আয়, এরকম করছে। বেশ শ্রাদ্ধানুষ্ঠান হয়ে গেল, ঠিক আছে, মৎস্যমুখ ওই সমস্ত কিছু ফর্মালিটিস ক্লোজড হয়ে গেল। তো ওগুলো মোটামুটি বলো ওই শ্রাদ্ধটা হয়ে যাওয়ার পর না আমার আস্তে আস্তে ওই স্বপ্নটা আর আসেনি। তো আমি ভাবলাম যে যাক এবার তাহলে আমার রিলিফ হলো, মানে আমি ব্যাপারটা থেকে বেরিয়ে গেছি। এবার বলছে আমি আবার ধরো মৎস্যমুখটুক হয়ে গেছে, তারপরে বাবা চলে গেছে। তো তার 3-4 দিন পরের ঘটনা, আমি না হট করে ঘুমের ঘরে দেখছি মানে আমার ঠাকুমা একটা ছেঁড়া ফাটা নাইটি পরে, মানে এতদিন দেখছিলাম তো একটা প্লিটেড সুন্দর করে শাড়ি টাড়ি পরে, এখন দেখছি পুরো একটা ছেঁড়া ফাটা জরাজীর্ণ একটা নাইটি পরা, আর সে মাথার ওপরে না এরকম করে মানে ঝাঁকড়া করে এরকম খোপাটা বাঁধা, একদম সে মানে ঝাঁকড়া একটা খোপা, আর এরকম নাইটি পরে একটা এরকম কোমরে হাত দিয়ে আমার মুখের ওপরে ঝুঁকে পড়ে বলছে কি
যাবনি যাবনি, আমি কিন্তু যাবনি, যতক্ষণ না নারায়ণ পুজো দিবি আমি এখান থেকে কিছুতেই যাবনি। ও বলে দিদি কথাটা শুনতে তোমাদের কেমন লাগবে জানি না, বাট ট্রাস্ট মি আমার না মানে ঘুমের মধ্যে মনে হচ্ছিল যে আমার প্রাণটা কেউ, কলিজাটা কেউ ছুট নিয়ে বেরিয়ে চলে গেছে। ওরকম না আমার মুখের উপর এরকম চোখগুলোকে বড় বড় গোল 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 করে ঘোরাচ্ছে, আর মুখের ওপর পুরো ওইরকম ঝাঁকড়া চুল নিয়ে এরকম ঝুঁকে পড়ে মুখের কাছটাতে ওরকম জোর দিয়ে দাঁত চিৎকার করছে আর বলছে কি যাবনি যাবনি, নারায়ণ পুজো না হওয়া অব্দি আমি এখান থেকে কোথাও যাবনি, আমি যাবনি। তখন মানে ও মানে রীতিমতো পুরো গলদঘর্ম অবস্থায় চিৎকার করে উঠে বসেছে, এবং বসে ও তাড়াতাড়ি কাকিমাকে ডেকে বলছে মা তুমি ওঠো, এরকম দেখো আমি ঠাম্মা আমাকে ভয়ঙ্কর স্বপ্ন দিয়েছে। যে কি হয়েছে? বলছে এরকম নাকি স্বপ্নে বলছে যে নারায়ণ পুজো দিতে হবে, নারায়ণ পুজো না দিলে ঠাম্মা বলছে আমি যাবো না। তো তখন পরের দিনই ওরা তো সেদিনকে তো কাকিমা কোনোভাবে ওকে পুরো জড়িয়ে টড়িয়ে ধরে কোনোভাবে ঘুমালো। পরের দিন সকালবেলা পিসিদেরকে ফোন করলো, দিয়ে বলছে যে এরকম বলছে কি করা যায়। তো আমি তো এখন বাড়িতে নারায়ণ পুজো দিতে পারবো না বাৎসরিকটা হওয়ার আগে, তো কি করব? তখন ওর পিসিরাই বললো যে তাহলে তোমরা একটা কাজ করো, তুমি বৌদি তোমার বাড়ির লোককে ডাকো, মানে ওর বাবা মাকে ডাকতে বলছে, মানে ওর দাদু দিদা আর কি, সায়নীর দাদু দিদা যে হচ্ছে। তো বলছে দাদু দিদাকে ডাকো, ডেকে ওদের তো কোনো অসহ্য পড়েনি হিসেব মতো, তো ওদের নামে সংকল্প করে বাড়িতে বলো নারায়ণ পুজোটা করতে, কিন্তু নারায়ণ পুজোটা দাও, বাড়িতে পুজোটা দাও। তো সেই মতোই ব্যবস্থা করা হলো। ওর দাদু দিদা মানে ওদের পরিবারের লোকজন আসে আর কি, ওর মায়ের দিকের পরিবারের লোকজন, ওরা আসে যাদের অসহ্য নেই। তো তারা এসে নারায়ণ পুজোর সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্টস করে, এবং খালি ওদের বাড়িতেই ওই পুজোটা হয়েছিল, বাকি সব অ্যারেঞ্জ করা থেকে স্টার্ট করে সংকল্প পুজোর সমস্ত কিছু ওদের নামে হয়, দিয়ে বড় করে ওদের বাড়িতে নারায়ণ পুজো দেওয়া হয়। তো তারপর থেকে ওরা আর এই স্বপ্নটা পায়নি। কিন্তু কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওই বাৎসরিক হওয়ার আগে ওই একটা বছর সায়নী বলছে আমাদের বাড়ির না একটা মেম্বার ভালো ছিল না দিদি, মানে না কারোর কোনো ফাইন্যান্সিয়াল গ্রোথ হয়েছে, প্রত্যেকের মানে সেই যারা বিজনেস করে, আমার বাবারাই চাকরি করতেন একরকম, যারা বিজনেস করতো আমাদের পরিবারের প্রত্যেকের বিজনেস মন্দা গেছে, প্রত্যেকের শরীর খারাপ, আমার বাবার পর্যন্ত ভীষণ শরীর খারাপ হয়ে গেছিল, এত হেলথ কন্ডিশন সবার ডেটোরিয়েট করে, সব কিছু খারাপ হয়েছে, এত নেগেটিভিটিস পুরো ভরে গেছিল আমাদের পরিবারটার মধ্যে। তো তারপরে বড় করে বাৎসরিক কাজ হলো, ত্রিপদ কাটানো হলো, তারপর নাকি গয়ায় গিয়ে পিণ্ডদান করা হলো ইমিডিয়েটলি উনার নামে, সব পিসি টিসিরা মানে ওর বাবা টাবা সবাই মিলে গিয়ে করে দিয়ে আসলো, এবং তারপর থেকে নাকি আর কখনো কোনো উৎপাত হয়নি। বলে যে ওই উনার যেদিন পিণ্ডদানটা হলো না, তারপর গিয়ে না আমাদের বাড়ির ওই গুমোট ব্যাপারটা কাটলো, তারপর গিয়ে আস্তে আস্তে আমাদের একটু রিলিফ লাগতো, তারপর মনে হতো যে না ঠিক আছে চলো নাও ফাইন, মানে বাড়িটাতে বসবাসযোগ্য। তার আগে পর্যন্ত না মানে দম ঘটে আসতো, মনে হতো যে কি হচ্ছে বাড়ির মধ্যে, বাপরে বাপরে তো নিঃশ্বাসই নিতে কষ্ট হচ্ছে, মানে এতটা সাফোকেটিং লাগতো পুরো বাড়িটা। যাই হোক, তো এখন অল ফাইন, এখন কোনো আর প্রবলেম নেই, সব কিছু ঠিকঠাক আছে, ওনার তো পিণ্ডদানও হয়ে গেছে, তো এখন সব একদম নর্মাল। তো এটা আচ্ছা, কোথাও আটকে গেছিল তোমার নেটওয়ার্ক প্রবলেম ইস্যু, এবার ঠিক হয়েছে? এবার ঠিক হয়েছে? একটু আমাকে কেউ কমেন্ট করো যে এবার ঠিক হয়েছে কিনা, আমি বুঝতে পারছি না। আমাকে একটু কেউ কমেন্ট করে দাও না যে এখন ঠিক আছে কিনা নেটওয়ার্কটা। দারুণ ভয়ের ছিল দিদি। সুরজিৎ আমাকে একটু কনফার্ম কর, অনেকে লিখছে যে আটকাচ্ছিল, তোর কি আটকে ছিল? তাহলে নবজিৎ লিখছে অল ওকে, ইপসিতা চক্রবর্তী লিখছে হাই দি, মহুয়া বসাক লিখছে হ্যাঁ ঠিক আছে, কৌশিক নন্দী লিখছে অল ওকে, পৌলমী লিখছে অল ক্লিয়ার, শ্রেয়াদি ঠিক আছে, কোথাও আটকায়নি, গুড টু নো, থ্যাংক ইউ শ্রেয়সী, ও পরিষ্কার লিখে দিয়েছে কোথাও আটকায়নি, তার মানে যাদের আটকাচ্ছিল তাদের ওই তরফে নেটওয়ার্কের ইস্যু, আমার নয়। ঠিক আছে, থ্যাংক ইউ, আমার এটাই জানার ছিল, কোথাও আটকায়নি, অল ওকে, উনার নেটওয়ার্ক ইস্যু মেবি। সায়ন্তনী দে লিখছে থ্যাংক ইউ সায়ন্তনী, হ্যাঁ তাহলে ওটাই ব্যাপার। ঠিক আছে, তনুশ্রীও লিখছে যে অল ওকে, থ্যাংক ইউ। অর্পিতা কর্মকার লিখছে অল ওকে, তাহলে তো সবারই ঠিকই আছে। ঠিক আছে, চলো তাহলে সবাই মোটামুটি গল্পটা এনজয় করলে। আজকে আর আমি এই চ্যানেলে অলরেডি 9:15 হয়ে গেছে, আমি আর কথা বাড়াচ্ছি না, আমি একটু চায়ের জন্য একটু রেস্টেরও দরকার আছে,
তো অনেকগুলো গল্প, ভালো ভালো গল্প শেয়ার করে ফেললাম। বাকি গল্প, বাকি স্টোরিগুলো এখন থাক আমার ঝুলিতে, সেগুলো আবার আমি নেক্সট দিন নিয়ে আসবো। এবার যাই আমার সেকেন্ড চ্যানেলে, ওখানে স্টোরি শেয়ার করব। আর তার সাথে আচ্ছা, আজকে একটা কাজ করি, অনেক দিন ধরে একটা রিকোয়েস্ট আসছে যে দিদি তুমি অনেক দিন ঠাকুরের গল্প বলছো না, একটা ভালো ভূতের গল্প বলে নিয়ে আজকে আমি একটা গণপতি বাপ্পার গল্প বলবো। এটা প্রিয়াঙ্কা আমায় পাঠিয়েছে। এই প্রিয়াঙ্কার এই অদ্ভুত মানে গণু বাপ্পার এই স্টোরিটা এত সুইট একটা স্টোরি, আই জাস্ট লাভড ইট। মানে এত মিষ্টি মানে ঠাকুরের গল্প না খুব রেয়ারলি পাওয়া যায়, এত মিষ্টি ব্যাপারটা, মানে গণু বাপ্পা যে কতটা সুইট সেটা ওর সুইটনেসটা পুরো এসছে এই স্টোরিটার মাধ্যমে। তো আমি ওটা শেয়ার করবো আজকে। চলো আমরা মুভ করি। যারা যারা আমাকে এখানে নতুন দেখছো তাদের জন্য চটপট করে জাস্ট একবার বলে দেবো 8240840618, 8240840618, এটা আমার নাম্বার। তোমরা যদি কেউ আমাকে তোমাদের রিয়েল লাইফে কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাও তাহলে ডেফিনেটলি আমাকে এই নাম্বারে আগে হোয়াটসঅ্যাপ করবে, আমরা একটা কল টাইম ফিক্স করে নিয়ে আমি কথা বলে নেবো, কারণ আমার ওটাই সব থেকে কনভিনিয়েন্ট হয় এবং ফাস্ট হয়। বিকজ আমি অত মেল চেক করার মানে অত বেশি প্রসিডিওরের মধ্যে নিজে ঢুকতে পারি না, সময় নেই আমার, ঠিক আছে। তো ডাইরেক্ট কলে কথা বলে নিলে কি হয়, আমার সব থেকে বেশি সুবিধা হয়। আমি ভয়েস করে দিলে ভয়েসগুলোও পর্যন্ত আমার শুনতে প্রচুর লেট হয়ে যায়। যাই হোক, আমার কাছে প্রচুর ভয়েস জমা পড়েছে, তো ভয়েসগুলো এবার আমি আগে ছাড়বো, মানে নেক্সট কামিং উইকে আমি সবার ভয়েসগুলো যতগুলো আছে, তো ভয়েসের স্টোরিগুলোকে এবার আমি ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। অনেকদিন ধরে ওরা রিকোয়েস্ট করছে, না হলে আমি তোমার লাইভ ছেড়ে কোথাও যাবনি, মরে গেলেও চলে আসবো। বল, আমরা যখন বুড়ো হয়ে যাব, যখন আমাদের সবার বয়স হয়ে যাবে, সত্যি একটা দিন তো আমরা কেউ থাকবো না, তখন আমরা এই মানে তখন আমরাও ভূত হয়ে দেখবো না, আমাদের পরের জেনারেশন এরকম করে লাইভ করবে, তখন আমি দেখবো বসে বসে। এটা ভাবলে কিরকম একটা অদ্ভুত ফিল আসে। ঠিক আছে, চলো আমরা মুভ করি। শ্রেয়া সেনগুপ্তাচার্য ব্লগস আমার চ্যানেল, ওই চ্যানেলে আমি অন হচ্ছি।